সুপ্রিয় দর্শক, আর টিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টেবিল অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো সমাধান তাহলে কোথায়, কোন পথে। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন দিক থেকে তুলে ধরবো। প্রথমে আমি বিজেপির চেয়ারম্যান আন্দাবিল্লাহ রহমান পার্থকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা জানি যে কালকে প্রেসিডেন্টের সঙ্গে মাননীয় বিরোধী দলের নেত্রী দেখা করেছেন, আপনি সেখানে ছিলেন। একটা আলোচনা কিংবা সমঝোতার একটা আহ্বান জানানো হয়েছে মাননীয় বিরোধী দলের নেত্রীর পক্ষ থেকে। প্রেসিডেন্ট বলেছেন সরকারকে এটি পৌঁছে দিবেন। তো আজকে পার্লামেন্টে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না, যে সরকার তিনি করেছেন তার ভাষায় সর্বদলীয়, কিন্তু আসলে সর্বদল হচ্ছে না, এই সরকারি নির্বাচন করবে বলে প্রেসিডেন্ট অনুমতি দিয়েছেন। তাহলে এই সমঝোতা, সংলাপ, নির্বাচন গ্রহণযোগ্য, এই ব্যাপারটা কি ঝুলে থাকছে কিনা? আপনাকে ধন্যবাদ। না, আমি এত তাড়াতাড়ি নিরাশ হতে চাই না। পলিটিক্যাল স্টেটমেন্ট চলতে থাকবে, নেগোসিয়েশনও চলতে থাকবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের আলোচনার কোনো আন্তরিকতার অভাব নেই। আমরা চাই যেতে কোনো টেকনিক্যাল বা কোনো পার্সোনালিটি ক্ল্যাশের জন্য যেটা হবে না সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তার কারণে আমাদের বিরোধী দলীয় নেত্রী গতকালকে, যেহেতু রাষ্ট্রপতি একজন গার্ডিয়ান, সংবিধানের একজন গার্ডিয়ান, আমরা রাষ্ট্রপতির কাছে গিয়েছি। রাষ্ট্রপতি বলেছেন যে নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা থাকতেই পারে, না, বাট আমরা রাষ্ট্রপতিকে বলেছি যে আপনি যেহেতু সংবিধানের গার্ডিয়ান এবং আমরা বিশ্বাস করি সংবিধানের সকল ক্ষমতার উৎস জনগণ, এবং এই নির্বাচনে সামনে যে সর্বদলীয় তথাকথিত সর্বদলীয় যে নির্বাচন করার চেষ্টা, সেটাতে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না। তো সেই ক্ষেত্রে আমরা চাই রাষ্ট্রপতি যেন একটা উদ্যোগ নেন, যাতে করে আরেকটা আলোচনার পথ খোলে, বা আলোচনা তো আর একদিনে শেষ হবে না। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ গণতান্ত্রিক একটা দল। আমরা বিশ্বাস করতে চাই যে আওয়ামী লীগ যাতে এই আলোচনায় বসে, এবং আলোচনা টেবিলে বসলেই আপনি একটু আগাবেন, আমি একটু আগাবো, আপনি একটু ছাড়বেন, আমি একটু ছাড়বো, সেটা তো পৃথিবীর সকল পলিটিক্স ইজ আউট অফ কম্প্রোমাইজ, অ্যান্ড আই এম শিওর সেটা প্যারেন্ট থাকবে সেই আলোচনায়। আর আরেকটা কথা বলেন, আমি লক্ষ্য করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যই দেন বা অন্যান্য নেতারা যাই বলুক, সেটাকে পলিটিক্যালিও আপনি দেখতে পারেন, বা তার মধ্যে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছে আসুন আপনি আমাদের সাথে আসুন, তার মানে মাননীয় প্রধানমন্ত্রী উনার যে বক্তব্য ছিলেন সেটাতে উনি আছেন। তা আমি শিওর যদি এই উদ্যোগটা দেখা যায় তাহলে কোনো না কোনো একটা পন্থা বের হবে ইনশাআল্লাহ। এর বাইরে একটি ব্যক্তিগত প্রশ্ন, সেটা প্রথম আলোতে দেখলাম যে বলা হয়েছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে মন্ত্রিত্ব দিয়ে তাদের দলে নেওয়ার একটা চেষ্টা হয়েছে। এই ব্যাপারে যদি জিনিসটা আসলে এরকম হচ্ছে না। আসলে অনেকের কাছে ফর্মালি গিয়েছে, অনেকের সাথে ইনফর্মাল আলাপ, এটা ডিপেন্ড করে কে কার অবস্থান থেকে কতখানি ওয়েলকাম করেছে। তবে এটা তো সত্যি যে আওয়ামী লীগ চেষ্টা করছে সর্বদলীয় সরকার বানানোর জন্য, এবং নিবন্ধিত রাজনৈতিক দল 7টা আছে পার্লামেন্টে, তার মধ্যে আমি একজন। তো ন্যাচুরালি আওয়ামী লীগের জন্য তো পলিটিক্যালি অনেক সাকসেসফুল হবে যদি 18 দল ভাঙতে পারে। আর 18 দলের প্রত্যেকটা দলের ফুটিংই তো এক না, ন্যাচুরালি সেখানে যদি আমরা যারা সংসদ সদস্য আছি তাদেরকে নিয়ে যেতে পারলে আওয়ামী লীগ পলিটিক্যালি অনেক সাকসেসফুল হবে, এটা তো নর্মাল ব্যাপার। জি, আমি একটু যাবো আমার ডান দিকে, আওয়ামী লীগের সংসদ সদস্য শাহরিয়ার আলম, আপনি কিভাবে দেখছেন? আন্দালিব রহমান পার্থ এখন আশাবাদ ব্যক্ত করছেন যে সংলাপ হতেই পারে, পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ তিনি বলেছেন, কাজে দুদল ছাড় দিয়ে একটা সংলাপের পথে যেতে পারবো, এইটুকু আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং আমি আন্দালিব রহমান পার্থকেও ধন্যবাদ জানাই যে তিনি এখনো আশাবাদ জিয়ে রেখেছেন। কিন্তু আমি যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, ম্যাডাম খালেদা জিয়া যেটা প্রেস কনফারেন্স করে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্যের ধাঁচে একটা বক্তব্য প্রদান করেছিলেন, সেখানে তার মূল যে সাজেশনটুকু ছিল এটার কোনো বাস্তবসম্মত ভিত্তি ছিল না। এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক এয়ার টাইম আপনারা নষ্ট করেছেন এই আলোচনাগুলি করে। এবং গতকালকে মহামান্য রাষ্ট্রপতির সাথে তাদের দেখা করার এবং যেভাবে সাজিয়েছিলেন ওনার টিমটা, যে যারা যাচ্ছেন এখানে, আমরা কিন্তু কয়েকদিন থেকে, আপনারা প্রশ্ন এর আগে আন্দালিব রহমান পার্থ করেছেন, উনি তার ব্যক্তিগত উত্তরটুকু দিয়েছেন, ধন্যবাদ তাকে। কিন্তু সেখানেও কিন্তু একটা শোডাউন, মানে জনগণকে দেখানোর একটা বিষয় ছিল, যে এখানে আমরা শুনেছি পত্রিকাতে, গ্রেপভাইন থেকে, অনেক জায়গা থেকে শুনেছি যে অনেকেই চলে আসতে চাচ্ছেন, যেটা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন সর্বদলীয় সরকার গঠনের একটা প্রচেষ্টা, এবং এটা একটা নোবেল, একটা সুন্দর একটা প্রস্তাবনা ছিল। কিন্তু সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। মানে নির্বাচনকালীন সরকারের যে কাঠামো, সেই কাঠামোতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন, এবং তারা কালকে গেজেট প্রকাশনা হয়ে গেছে, এবং তাদের দপ্তর বন্টনের মধ্যে দিয়ে কালকে থেকে নির্বাচনমুখী কর্মকাণ্ড শুরু হবে। তো সেখানে অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে ইচ্ছা প্রকাশ করেছিলেন বা সম্ভাবনা ছিল আসার, কিন্তু সেটাকে এক্সপোজ করে দেওয়ার জন্য যে না, তারা এখনো আছেন, এই কারণে এত বড় একটা কোনো আলোচনা যদি হতো, কোনো সমালোচনা বা সমঝোতার বিষয় থাকতো, তাহলে কিন্তু উনি একা যেতে
যেতেন বা খুবই বিশ্বস্ত একজনকে সাথে করে নিয়ে যেতেন। তা না করে তিনি প্রায় 18 জন মানুষকে নিয়ে গেছেন। এই 18 জন অবশ্য 18টা দলকে রিপ্রেজেন্ট করে না, কারণ আমরা বিএনপি দলীয় সদস্য অনেককেই দেখেছি। তাহলে বাকি দলগুলি কোথায়? উনি যদি একটা সমস্যার সমাধানই চাইতেন তাহলে উনি একটা ক্লোজ ডোর মিটিং করতেন, একা একা আলোচনা করতেন, অনেক বিষয় খোলামেলা করতেন। সেই সব মানুষ যারা এক্সপোজড হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন তাদেরকে এক্সপোজ করে দেওয়ার জন্য বা বোঝানোর জন্য জনগণকে যে না, তারা এখনো আমাদের সাথে আছে, এই কারণে সেখানে নিয়ে গেছেন। কিন্তু এই ক্রিটিসিজমগুলি আমি দূরে রাখতে চাই। এই ক্রিটিসিজমগুলি দূরে রেখে আমিও এখনো প্রত্যাশা করব যে নিদেন পক্ষে নির্বাচনে তারা আসবেন। আর যদি এই নির্বাচনকালীন সরকারে তারা আসেন তাহলে তো আরো ভালো হয়, এবং সেখানে সরকার একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে যে মন্ত্রণালয় চান, একেবারে ব্ল্যাঙ্কলি বলা হয়েছে যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয় দেওয়া হবে। তাহলে আপনি বলে দেন যে আমি 10টি মন্ত্রণালয় চাই বা 12টি চাই, এবং সবচেয়ে সেন্সিটিভ মন্ত্রণালয়গুলি চেয়ে দেখেন সরকার আপনাকে দিচ্ছে কিনা। ওই শুরুতে যেটা বলেছিলাম যে তারা বলছেন তাদের প্রচেষ্টা রয়েছে, কিন্তু কোথায় যেন একটা সুতোর টান, সেটার কারণে তারা এগিয়ে আসতে পারছেন না। জি, আপনাকে ধন্যবাদ। আমি যাব বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী, আপনি কিভাবে দেখছেন? আমি শাহের ভাইয়ের বক্তব্য থেকে আসলে শুরু করি। শাহের ভাই ওনার বক্তব্য একটা জায়গায় বলেছেন যে আন্তরিকতার অভাব, সেই আন্তরিকতার অভাব সরকারি দলের পক্ষ থেকে থাক, বিরোধী দলের পক্ষ থেকে থাক, আন্তরিকতার একটা অভাব যে পরিলক্ষিত হচ্ছে সেটা কিন্তু নিশ্চিত। এক নম্বরে আমি প্রথমে বলবো যে বিরোধী দল সবসময় দাবি দেয়ার জায়গায় কিন্তু বিরোধী দল থাকে, আর দাবি মেনে নেয়ার জায়গায় থাকে সরকারি দল। অর্থাৎ সরকারি দলের আন্তরিকতা প্রকাশ পেতে হবে অনেক বেশি, কেননা দাবি যখন দেয়া হয় এবং যারা দাবি আদায়ের সংগ্রামে থাকেন আর যারা দাবি মেনে নেওয়ার জায়গায় থাকেন তাদেরকে আন্তরিকতার আসলে এখানে একটু বেশি দেখাতে হয়। আমি এখানে আবার বলছি যে মাননীয় বিরোধী দলনেত্রী যে রাষ্ট্রপতির কাছে দেখা করতে গিয়েছেন, আমি এটাকে আসলে ইতিবাচকভাবে দেখছি। সরকারি দলে যারা থাকবেন, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব যারা করবেন, তারা যদি সব কিছুর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজেন তাহলে আন্তরিকতার অভাব কার রয়েছে, জনগণের সেই প্রশ্ন কিন্তু বারবার আসবে। মাননীয় বিরোধী দলীয় নেত্রী একটা ডেডলক সিচুয়েশনে যখন বললেন রাষ্ট্রপতির সাথে আলাপ করতে যাবেন, সেটা কি ইতিবাচকভাবে দেখবেন সরকারি দল, সেটাই আমাদের কাম্য। এখানেই দেখা যায় শাহের ভাই এই জায়গাটায় যেখানে বিরোধী দলের পক্ষ থেকে, যেখানে 18 দলের একজন অন্যতম নেতা পার্থ এখানে রয়েছে, এবং পার্থ যখন বললেন যে আমরা রাষ্ট্রপতির কাছে দেখা করতে গিয়েছি, মানে আমাদের যে একটা গুড জেস্টার, যে আমরা আসলে সমাধান চাই, সে কারণে গিয়েছি, তার জবাবে সরকারি দলের কাছে কিন্তু আমি আসলে আরো বেশি ইতিবাচক বক্তব্য আশা করেছিলাম। অর্থাৎ আন্তরিকতার অভাব তাদের নাই বলে উনি যে বক্তব্যগুলি দিলেন, এমনকি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাওয়ার পেছনেও অন্য কোনো কারণ আছে, অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে, সরকার কাউকে নিয়ে যেতে পারে, সেখানে শোডাউন করতে গিয়েছেন, এগুলো না দেখে কি ইতিবাচকভাবে দেখাটা ভালো হবে, দেশ এবং জাতির মঙ্গল হবে। সমাধান খুঁজতে গেলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সমঝোতায় যেতে চাই কিনা। সমঝোতায় যদি যেতে না চাই তাহলে কিন্তু সমাধান আসবে না। আমি বলছি না, আমি সেটা বিশ্বাস করি, মানুষ যেন বিশ্বাস না করে যে কোনো অবস্থাতেই সরকার চায় না বিএনপি নির্বাচনে যাক। এটা যদি হয় তাহলে কিন্তু কখনোই সমঝোতা হবে না। সমঝোতা মানেই মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাব অনুযায়ী তিনি কাজ করছেন, কারণ তার দাবি মেনে নেওয়ার কোনো এখানে বিষয় নেই, তিনি যা বলবেন সেটাই তিনি করছেন, এবং সেভাবে একটি সর্বদলীয় সরকার গঠনের চেষ্টা করেছে। অন্যদিকে মাননীয় বিরোধী দলীয় নেত্রী বলেছেন না, আমি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাই। এই দুইটার মধ্যেখানে একটা সমঝোতা মানে সবাইকে কিছু কিছু এগোতে হবে, এগিয়ে এসে একটা সমঝোতার জায়গায় আসতে হবে। আজকেও আমি মাননীয় তথ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি, তিনি বলেছেন প্রধানমন্ত্রী আগেও যেখানে ছিলেন এখনো সেখান থেকে এক চুলও নড়েননি। এই যে অ্যাটিচিউড, এক চুলও না নড়ার যে প্রবণতা, তাতে করে মনে হয় সরকার আসলে চায় না প্রধান বিরোধী দল নির্বাচনে যাক। সরকার এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে প্রধান বিরোধী দল যাবেই না। সেটাই যদি তাদের একমাত্র ইচ্ছা হয়ে থাকে তাহলে আমার মনে হয় সমাধানের পথ আসলে পাওয়া যাবে না। আমি এখনো প্রত্যাশা করব, কেননা আমি যদিও কখনো আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগ বিরোধী ঘরানার রাজনীতি সারা জীবন করেছি, তারপর মনে করি বাংলাদেশের ইতিহাসে প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের ইতিহাস বিএনপির আছে। এই কলঙ্ক কিন্তু বিএনপির আছে, এই কলঙ্ক জাতীয় পার্টিরও আছে, কিন্তু 60 বছরের ঐতিহ্যবাহী গণতন্ত্রের পথে সংগ্রাম করা একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের কিন্তু প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে তামাশার নির্বাচনের কোনো ইতিহাস এখনো নেই। এরকম একটি ঐতিহ্যবাহী দলের মুখে এমন একটি কলঙ্কের কালিমা লেপন করা হোক, সেটা আমরাও প্রত্যাশা করি না। আমি মনে করবো আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হবে, সমঝোতার মাধ্যমে সমাধান, এই জিনিসটাকে মাথায় রেখে সবকিছু একটু ইতিবাচক ভেবে দেখবেন, সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজবেন না। অবশ্যই আমি এখনো বিশ্বাস করি সমঝোতা নিশ্চয়ই হবে।
ধন্যবাদ। আমরা যাব আওয়ামী লীগের সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক। যেরকমটি বলা হয়েছে, আসলে আওয়ামী লীগের কনফিডেন্সের ঘাটতি রয়ে গেছে। তারা জানে যে বিএনপি আসলে নির্বাচনে তারা হেরে যাবে, এই কারণে তারা এমন অবস্থা তৈরি করছে যাতে বিএনপি নির্বাচনে না আসে। এই যুক্তির ভিত্তি কতটুকু আসলে? ধন্যবাদ রুবায়েত ভাই। আসলে নির্বাচন একটা প্রতিযোগিতা, আর সেই প্রতিযোগিতার ফলাফল নিশ্চয়ই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই জনগণ জানবে। এখন পার্থ ভাই যেটা বললেন যে ওনারা গত পরশুদিন মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, এটাকে আমরা শুধু রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়, সারা দেশের মানুষ স্বাগত জানিয়েছে। আর কিন্তু ওনারা যাওয়ার পরে যেটা হয়েছে, যেটাতে আমরা একটু হতাশ বলবো না, আমরা একটু কিছুটা বিস্মিত হয়েছি, সেটা হচ্ছে যে বিরোধী দলের নেত্রী যে প্রস্তাবনা দিয়েছেন এবং লিখিত একটি প্রস্তাবনা, সেটি উনি পাঠ করেছেন। এবং এটিও ভালো যে একটা ডকুমেন্টারি এভিডেন্স থাকলো যে আসলে ওনারা কি চাচ্ছেন। সেখানে যদি আমি মূল তিনটা বিষয় দেখি, আমি বলবো না যে ওনারা অক্টোবরে 18 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেটা কিন্তু সংবিধানের বিধানে নাই, কিন্তু সংবিধানে অবৈধ নয়, সেই রকম কিন্তু একটা সংবিধান সম্মত সমঝোতার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, যেটি সর্বদলীয় সরকারের নির্বাচনকালীন সময়। আজকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে নির্বাচনকালীন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ চালিয়ে যাওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি বলেছেন। তার মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র নির্বাচনটাকে পরিচালনা করার জন্য একটা সরকার আমাদের প্রয়োজন, অর্থাৎ একটা 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 অভিভাবক দরকার। সেই অভিভাবকটা কিন্তু এটা তো সর্বদলীয় হচ্ছে না, না হচ্ছে না। যে জাতীয় পার্টি, জাসদ এবং ওয়ার্কার্স পার্টি ছিল, তারাই মিলেই কিন্তু সরকার করছে, মহাজোটেরই যেটা পার্থ সরকার। ভাই বলেছে যে 7টা রাজনৈতিক দল এখন প্রতিনিধিত্ব করছে, তার মধ্যে 4টা রাজনৈতিক দলের অংশগ্রহণ এই সরকারে রয়েছে। আমি এটাকে সর্বদলীয় বলছি না, আমি বলছি এটাকে নির্বাচনকালীন সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের যে অংশগ্রহণ, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বানটা জানিয়েছিলেন, যেটি সংবিধানের বিধানে সুস্পষ্ট নাই কিন্তু সংবিধানে অবৈধ নয়, কথাটা আমি এইভাবে বলছি। কারণটা হচ্ছে একটা সমঝোতার জন্য। এখানে প্রশ্নটা আসছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে নাকি সর্বদলীয় নির্বাচিত প্রতিনিধির সমন্বয় হবে। তো আমাদের কথাটা হচ্ছে যে আমরা আমাদের তরফ থেকে যেটা বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আজকেও উনি বলেছেন কতগুলো পোর্টফোলিও ওনারা চান এবং সেরা কতগুলো চান এবং কোন কোন মন্ত্রণালয় ওনারা চান ওনারা নিতে পারেন। ওনারা যদি বলেন যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই যেন কোনো বিশৃঙ্খলা না হয় বা এইরকম আর কি, এই অর্থে, অর্থাৎ আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কতখানি উদার, তার বক্তব্য এবং তার প্রস্তাবনার মধ্যে কিন্তু সেটি প্রকাশ উনি করেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন তারা যেটা বলছেন যে তাদের এই নির্বাচনকালীন সময়ে, আমি যেটা মনে করি যে বিরোধী দল আজকে মূল যে বিরোধী দল বিএনপি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয় হয়তো, কারণ আন্দোলনেও বিএনপি যে খুব একটা সফল হচ্ছে সেটাও কিন্তু নয়। আজকে মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত দায়িত্বহীনতার সাথে যে বক্তব্যটা রেখেছেন, যে ছাত্র দলকে আহ্বান করেছেন যে 2-1টা গাড়ি ভাঙলে হবে না, আরো হাজার হাজার নেতাকর্মী বের হয়ে আসতে হবে এবং পরিস্থিতিকে আরো বেশি উচ্ছৃঙ্খল করতে হবে, তবেই তাদের দাবি আদায় হবে। এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির যে অবস্থান, সেটি সুস্পষ্ট হয়েছে যে তারা আসলে রাজনৈতিক আন্দোলন করে তাদের যৌক্তিকতার কোনো ব্যাখ্যা তারা দিতে পারে নাই, জনসমর্থন তাদের এই দাবির প্রতি নাই, বিধায় তারা 2-1টা গাড়ি ভেঙে এটার সফল হওয়া যাবে না, বরঞ্চ আরো সহিংস আন্দোলনের পথে তারা ডাক দিয়েছেন। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিটা অব্যাহত থাকে এটা চাই। 42 বছরের মধ্যে মাত্র 13 বছর বাংলাদেশ আওয়ামী লীগ এই সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই আমি বলবো যে বিএনপি যদি এই নির্বাচনে না আসে এবং এর দায়ভার তাদেরকে নিতে হবে এবং এর জন্য খেসারত কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে দিতে হবে। 7 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি যদি আরো কিছুটা বছর বা কিছুটা সময় ক্ষমতার বাইরে থাকে, তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব, কিন্তু বিএনপি না আসলে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কিনা আমরা চাচ্ছি। কিন্তু বিএনপি আপনি চাওয়া না চাওয়ার ব্যাপার না, জাতিসংঘের সংজ্ঞা হচ্ছে আগের বারের পরাজিত প্রধান দলকে অংশগ্রহণ করতেই হবে, এটা হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের ন্যূনতম শর্ত। না, ন্যূনতম তো পূরণ হবে না যদি বিএনপি না আসে। কিন্তু বিএনপিকে আনার জন্য আমরা কি এখন বিএনপিকে এইরকম কোনো কিছু লিখিত ইশতেহার করে দেব যে আগামীতে তারা 151 আসন নিশ্চিত করে দেওয়া হবে এবং আগামী নির্বাচনের পরে তারা সরকার গঠন করবে, এই মর্মে কি আমরা কি একটা দস্তখত করে দিলে তারা আসবে নির্বাচনে? আসবো আমি একটু যাবো আমাদের বাঁদিকে, বিএনপির মানবাধিকার বিষয়ের সম্পাদক নাসিরউদ্দিন অসীম। আপনি বলেন, তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলামের এটা দায়িত্বহীন মন্তব্য, তার ভাষায় বলেছেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা? আমি একটা জিনিস বলি যে বাংলাদেশে মোটামুটি গত কদিন ধরে আমি টিভি টক শো দেখি তো, এবং আওয়ামী লীগের নেতাদের যে বক্তব্য আমরা যেটা শুনি যে বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগকে সরাতে পারবে না।
তার মানে আন্দোলন করে আন্দোলনের ডেফিনেশনটা কি সেটা আওয়ামী লীগ জানে, আন্দোলন কিভাবে করতে হয় সেটা আওয়ামী লীগ জানে, আন্দোলন কিভাবে করেছে বাংলাদেশের জনগণ দেখেছে, আওয়ামী লীগ কিভাবে আন্দোলন করেছে। বিএনপিকে আওয়ামী লীগ থেকে শিখতে হবে। আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন আমি নেগেটিভলি নিচ্ছি না, সেটা হচ্ছে যে উনি রাজনৈতিক একটা দলের জেনারেল সেক্রেটারি বা ভারপ্রাপ্ত মহাসচিব, নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্যে, তাদের পৌরুষে আঘাত করার জন্যে তিনি বলেছেন দুই একটা গাড়ি ভাঙচুর করলে হবে না। উনি কিন্তু বলেন না যে জ্বালাও পোড়াও। পলক ভাই যেটা অ্যাড করেছেন আরো কিছু বিশেষণ, ভাঙচুর করলে কোনো না, না, সমস্যা নেই, পোড়ালে সমস্যা আমি আছে। আসছি রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশে ভাঙচুর বাদে কোনো কিছু আছে? আপনারা 2006 সালের আপনারা সেটাকে দেখেন, মানে বৈধতা আপনি দিচ্ছেন। আমাকে একটু শেষ করতে দেন। 2006 সালে 28 অক্টোবর আপনারা যা করেছেন, 1996 সালে আপনারা তত্ত্বাবধান, না না আমি বলছি আপনারা যে আপনাদের দাবি আদায় কিভাবে করেছিলেন। জনগণ কখন এসছে? বাংলাদেশের জনগণ সহজে নামে না। বাংলাদেশের জনগণের চামড়া গন্ডারের মতো হয়ে গেছে। আমি আপনাকে বাস্তবতার কথাটা বলছি। যখন দেখে যে রাজপথ আপনার দখলে গেছে, তখন বাংলাদেশের মানুষ আন্ডা বাচ্চা শুদ্ধ, হাড়ি পাতিল ঘটি বদনা শুদ্ধা রাজপথে নামে। এটাই হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। আমি এটাকে সাপোর্ট করি না। আমি এই সংস্কৃতির পরিবর্তনের কথা বলি। আমি একটা জিনিস বলি যে মিউচুয়াল রেসপেক্ট, অনার এবং আন্ডারস্ট্যান্ডিং, এটা যদি থাকতো তাহলে ওই যে আপনারা যে কথাটা বললেন, আপনিও বলেছেন, শাহরিয়ার ভাই বলেছে, পলক ভাই বলেছে, কোন মন্ত্রণালয় চান? 55(2) অনুচ্ছেদ অনুযায়ী আপনার পঞ্চদশ সংশোধনীর পর বাংলাদেশে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া নির্বাচনকালীন বলেন, সর্বদলীয় সরকার বলেন, এই সরকারের বাকি যারা মন্ত্রী হবে ছাগলের 3 নম্বর বাচ্চা ছাড়া কিছুই না। প্রজাতন্ত্রের সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রযোজ্য হইবে, প্রয়োগ হইবে। আপনি কোন সর্বদলীয় সরকারের কথা বলেন আপনারা? এবং আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানান, আমার নেত্রীকে আমন্ত্রণ জানান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় নেন, কোনো কিছু নাই। সমস্ত কিছু একজন। আমি মিথ্যা কথা বলিনি। শাহরিয়ার ভাইয়ের সামনে আপনার সংবিধানটা আছে। নির্বাচন কমিশন আপনার এখন সেনাবাহিনী চেয়েছে। কেন চেয়েছে? গত কদিন আগে আপনার পত্রিকায় একটা রিপোর্ট এসছে, 30টি জেলায় আপনার কি বলে আপনার ব্যালট পেপার পৌঁছানো যাবে না। তাহলে কি আপনি চাচ্ছেন না যে নির্বাচনে সেনাবাহিনী আসুক? পলক ভাই আমি একটু শেষ করি। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে বিএনপি নির্বাচনে আসবে না? আমি জানি না। কারণ নির্বাচনকালীন সময়ে তো সেনাবাহিনী চেয়েছে। পলক ভাই তাহলে আপনি কি চাচ্ছেন না বিএনপির পক্ষ থেকে যে সেনাবাহিনী একটু শেষ করতে দেন। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশন যেটা চাইবে সরকার সেটা সহযোগিতা করবে। এর আগেও নির্বাচন কমিশন আপনার সেনাবাহিনী চেয়েছিল, সরকার থেকে আপনার নেগেটিভ অ্যাটিটিউড করা হয়েছে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন ওনাদের মুখ ঘুরিয়ে নিলেন, কথা ফিরিয়ে নিলেন। আমি বলছি কেন এখন নির্বাচন কমিশন সেনাবাহিনী চাচ্ছে? আমি যে কথাটা বলছিলাম যে 30 জেলায় আপনার ব্যালট পেপার পৌঁছানো যাবে না, অন্তত 40টি জেলায় নির্বাচন করানো যাবে না। পত্রপত্রিকায় রিপোর্ট এসছে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে, 2টো গোয়েন্দা সংস্থার আপনার রিপোর্ট। এখন নির্বাচন কমিশন কি বলল? যে 10 দিনে নির্বাচন করব। কেন? যে সমস্ত ফোর্স কনসেন্ট্রেট করে একটা দলের যে অ্যাঙ্গুইশ সেটা ফুলফিল করার যে ম্যান্ডেট, যে অবস্থানটা এই নির্বাচন কমিশনের আছে। আপনি সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনার বানিয়েছেন। আপনি নির্বাচন কমিশনারদের আইডেন্টিটি কি? নির্বাচন কমিশনাররা কি কাজ করেছেন? আপনারা অনেক উদাহরণ দিতে পারবেন। 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, আপনার লোকাল গভর্নমেন্ট অনেক, আপনার পৌরসভার নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। এগুলো তো বিএনপির সময় হয়েছে। আপনাদের সময় বারবার আমরা বলি, চিটাগং সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন আপনার প্রয়াত মেয়র হানিফ সাহেব জিতেছিলেন, মহিউদ্দিন সাহেব জিতেছিলেন, এত বড় বড়। সে সময় তো বিএনপি নিয়ে কোনো কথা হয়নি, নির্বাচন নিয়ে কথা হয়নি। হয়েছে মাগুরা নিয়ে। এক মাগুরার কারণে আপনার কি হয়েছে? 173 দিন হরতাল হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে। শেষ পর্যন্ত কি হলো? আমাদের নেত্রী বাধ্য হলেন কি জন্য? আমরা যদি সামনে থাকি, আপনার কি মনে হয় কতটুকু আশাবাদী যে সংলাপ সমঝোতা হবে কিনা? ইতিহাসটা আমরা সবাই জানি। হ্যাঁ, না আমি এই কথাগুলো কেন এসছে, আপনার যে সামনের দিকে তো এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সংবিধানের সমস্ত কিছু লেখা থাকে না, সংবিধানে সবকিছু লেখা থাকে না। ব্রিটেনের কোনো লিখিত কনস্টিটিউশন নেই। আমি একটা কথা বলি, আপনারা উদাহরণ দেন যে ওরা যেভাবে আপনার সরকার আছে আমরাও তাই করি। নির্বাচনকালীন সরকার তাই হবে। আপনি ব্রিটেনে যেতে তো আমাদের এখনো শত শত বছর না, না, বাকি। এখন কিন্তু আপাতত আপনারা বাংলাদেশেই উদাহরণটা থাকে বেশি দেন। না, বাংলাদেশে পলক থাকেন। ভাই, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা এগিয়ে এসেছি তার বিষয়ে আপনাদের পক্ষ থেকে এগিয়ে আসার কোনো কি দৃষ্টান্ত আছে? আমি কি একটু কোনো কথা বলি? সম্ভাবনা আছে? আচ্ছা, ঠিক সেটা আছে, বলেন। আমি সে কথাটাই বলছি যে সংকটটা আপনারা তৈরি করেছেন। সেটেলড একটা ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার। আজকে আমি বলেন 15th অ্যামেন্ডমেন্ট শুধু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন সেটা না,
50টা আপনারা দুজন, একজন, দুজন, তিনজন মাননীয় সংসদ সদস্য এখানে বসে আছেন, আপনাদের হাতে চুরিবাদে কিছুই নেই। কেন বলি? নির্বাচনকালীন সরকার কিংবা সর্বদলীয় সরকার বলে কোনো কিছু এখন আর এই সংবিধানের অস্তিত্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখনো পর্যন্ত যে সরকারটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটা আছে, সেটাই নির্বাচন করবে। আমি 15th অ্যামেন্ডমেন্টে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, আমি সে কথা বলছি না। নির্বাচনকালীন সরকারে আগে বলা ছিল যে প্রধান উপদেষ্টা বা যিনি প্রধানমন্ত্রীর সমান ক্ষমতা, তিনি 10 জন উপদেষ্টার কালেকটিভ যে রেসপন্সিবিলিটি, তার মধ্য দিয়েই কিন্তু নির্বাচন পরিচালনা করবেন। এখন সেটা নাই। আপনারা কি করেছেন? অ্যামেন্ডমেন্ট করে 50টার উপরে আর্টিকেল এই কনস্টিটিউশনের আপনারা অ্যামেন্ডমেন্ট করেছেন, যেগুলি আগামীতে কেউ পরিবর্তন করতে পারবে না। পৃথিবীর কোথাও আছে যে এনি পার্লামেন্ট ক্যান বাইন্ড ইটস সাকসেসর অর ইট ক্যান বি বাউন্ড, এনি ফিউচার পার্লামেন্ট ক্যান বি বাউন্ড বাই ইটস প্রেডিসেসর? এটা এই সংবিধানে হয়েছে। তাহলে আপনি আমাকে বলেন যে জনগণের আশা, সংবিধান কাদের জন্য? জনগণের জন্য। জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা, সেটাকে ধারণ করেন, প্রতিফলন দেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মিস্টার আরাফাত। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি আলোচনা নিশ্চয়ই দেখেছেন, যেটি বলা হয়েছে যে আসলে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া এটা কোনো মানে তৈরি করে না, কারণ সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতা আসলে প্রধানমন্ত্রীর হাতে। তো এই পর্যায়ে এসে কিভাবে এটা নির্বাচনকালী সরকার হবে যেখানে সব দল একটা সমতার জায়গা খুঁজে পাবে? মিস্টার আরাফাত। আপনার প্রশ্নের গঠনে একটা ভুল আছে। নির্বাচনকালীন সময়ে সরকারের মূল মন্ত্রণালয়গুলির দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রধানমন্ত্রী বা সরকার চাইলে অনেক কর্মকর্তাকে পরিবর্তন করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না, চাকরি থেকে বাদ দিতে পারবেন না। আমাকে বলার সুযোগ দিলে আমি বলতাম, অসীম ভাই যেটা বলেছেন হাইলি মিসলিডিং। আমি যেটা মনে করি, বাংলাদেশ সংবিধান যে ক্ষমতা দিয়েছে সেটা নির্বাচনকালীও খর্ব হয় না আসলে। না, এখানে নির্বাচন কমিশন সংবিধান বলে যে ক্ষমতা, সেটা কোনো অবস্থাতে কাটতে পারে না। আমি একটু যদি সুযোগ, সংবিধানে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হচ্ছে, আইনের ব্যাখ্যা আমি জেনেছি। আমি পরে আসবো মিস্টার আরাফাতের বক্তব্য শুনছি। কোনটা প্রিভেইল করবে, কোনটা প্রিভেইল করবে, সেটাই বড় বিষয়। মিস্টার আরাফাত প্লিজ। আচ্ছা, আমি যেটা বলতে চাই, দেখুন, যখন আপনার বিএনপিও যদি এই সর্বদলীয় ক্যাবিনেটে আসে এবং সর্বদলীয় যখন দল, সবগুলো দলের একটা প্রতিনিধিত্ব থাকবে, তখন কিন্তু এই ক্যাবিনেটটা একটা ওয়াচডগের মতো রোল প্লে করবে। মানে চাইলেই, ক্ষমতা থাকলেই যে ক্ষমতাটাকে অপব্যবহার করে অনেক কিছু করা যাবে, বর্তমান বাস্তবতা এটা কিন্তু ঠিক না। এটা একটা। আর দ্বিতীয় জিনিসটা আমি যেটা মনে করি যে বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কারো কিন্তু ইলেকশনের এগেন্স্টে ভিটো দেওয়ার কোনো রাইট নাই। যে আমি মনে করছি এখন আমি ইলেকশনে হেরে যেতে পারি, আমি ইলেকশনে যাবই না, ভিটো দিয়ে দিলাম, ইলেকশনে না যেয়ে, অংশগ্রহণ না করে এটাকে ডিসক্রেডিট করার চেষ্টা করলাম। জিনিসটা যেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ সেটা ডিসাইড করবে। একটা জিনিস আমার কাছে বোধগম্য না, অসীম ভাই একটু আগে বললেন যে কতগুলো জেলায় নাকি আপনার ব্যালট বাক্স নিতে পারবে না। গতকাল ফখরুল আলমগীর সাহেব বললেন যে নির্বাচনকে প্রতিহত করবেন তারা। এখন কথা হচ্ছে যে নির্বাচনকে তো জনগণ প্রত্যাখ্যান করতেই পারে, পোলিং বুথে না এসে, ভোট দিতে না এসে। প্রতিহত কেন করতে হবে? প্রতিহত করাটা তো গণতান্ত্রিক ভাষা নয়। ব্যালট বাক্স নিয়ে যেতে পারবে না কেন? আপনি ডিউ প্রসেস সবকিছু করতে থাকেন। বিএনপি যদি মনে করে বাংলাদেশের জনগণ এই ইলেকশনকে গ্রহণ করবে না, বিএনপি না আসলে, সেক্ষেত্রে জনগণই এটা প্রত্যাখ্যান করবে, কিন্তু এটা প্রতিহত করার দরকার নেই তো। এবং আমি মনে করি যে এই যে গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে প্রতিহত করা, জ্বালাও পোড়াও করা, এটা তো মানে এটা ঠিক হচ্ছে না। এবং একটা সুন্দর সলিউশনে যাওয়ার সুযোগ ছিল। আজকে রাষ্ট্রপতির কাছে ওনারা গেছেন, রাষ্ট্রপতির কাছে যে কি লাভ হয়েছে? ওনারা প্রধানমন্ত্রী দাওয়াত দিলেন, সেই দাওয়াত গ্রহণ করলেন না, ওনারা দিনের পর দিন হরতাল দিলেন, গাড়ি পোড়ালেন, সাধারণ মানুষকে পুড়িয়ে মারলেন। তো এইটা না করে ওনারা যদি প্রথম দাওয়াতটি গ্রহণ করতেন, এবং এখনো তো দাওয়াতের সুযোগ আছে, এখনো আলোচনা করার সুযোগ আছে, এখনো সর্বদলীয় ক্যাবিনেটে। মিস্টার আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা যাব গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। আমরা দেখলাম আলোচনা নির্বাচন কেন্দ্রিক এবং আওয়ামী লীগ সমর্থিত মহাজোট এবং বিএনপি কিংবা 18 দলীয় জোটে আলোচনা বিভক্ত হয়ে গেছে। আপনি কিভাবে ঢুকবেন এই আলোচনায়, মিস্টার সাকি? আপনি প্রশ্ন করেছেন সমাধান কোন পথে। 22 বছর ধরে এই একই ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন আসলেই নির্বাচন কার অধীনে হবে, নির্বাচনে জয়লাভ করার জন্য প্রত্যেকেই আগ্রহী, কাজেই লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা এই প্রশ্ন আসছে, এবং এই প্রশ্নকে নিয়ে একটা সংকট তৈরি হচ্ছে। এবং সমাধান কোন পথে হচ্ছে? সমাধান হচ্ছে যদি শক্তি প্রয়োগ করে বাধ্য করা যায়, তার মধ্যেই। কিন্তু 96 সালেও আমরা সেটা দেখেছি, 2006 সালেও সেটা দেখেছি, এবং তার পরিণতিতে অন্য কিছু আসতে পারে, এবং এখনো সেই রকম পরিস্থিতি আছে। শক্তি প্রয়োগ ছাড়া আপনার সমাধানের শুভবুদ্ধি কিংবা সদিচ্ছার ফলে সমাধান হয়েছে এই রকম কোনো দৃষ্টান্ত আমাদের দেশে নেই। এখন সরকার ক্ষমতায় আছে,
সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচন অনুষ্ঠান করাটা সরকারের দায়িত্ব। সরকার যদি এটা ব্যর্থ হয় তাহলে তার পরিণতিতে যে অনিশ্চয়তা সৃষ্টি হবে এবং তার ফলে জনগণের যে দুর্ভোগ বাড়বে, এইটা আমরা একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আবার যদি সরকার একতরফা নির্বাচন শেষ পর্যন্ত করতে পারে, যেটা আওয়ামী লীগের নেতারা প্রায়ই বলছেন যে বিএনপি আন্দোলন করতে পারছে না, বিএনপির নেতা হয়তো বলেছেন যে আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলনের শিক্ষা নিতে হবে। তো এই সবের মধ্যে যদি সরকার শেষ পর্যন্ত একতরফা নির্বাচন করতে পারে, সেটাও কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বলে যাটুকু ন্যূনতম জিনিস আছে সেটারও একটা ভয়াবহ পরিণতি টানবে। এবং সংবিধানকে কেন্দ্র করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংবিধানকে কাটাছেঁড়া ইত্যাদি তো আছেই, কিংবা সংবিধানের ব্যাখ্যা যেভাবে চলছে, এক মন্ত্রীদের পদত্যাগ নিয়ে আমরা যে সংবিধানের ব্যাখ্যা দেখলাম, তাতে আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমাদের দল, আমরা বাংলাদেশের রাষ্ট্রের, কেননা সংবিধান হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, রাষ্ট্রটা যে একটা আছে এটা টিকে আছে কিসের ভিত্তিতে? সংবিধান তার প্রাণ ভ্রমরা। ওইটার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব যদি হুমকির মুখে হয় তাহলে আমরা আশ্চর্য হব না। আমার বক্তব্যটা হচ্ছে, বাংলাদেশের জনগণ যারা অত্যন্ত পরিশ্রম করেন, এদেশের শ্রমিক, কৃষক, এদেশের 90-95% মানুষ তারা পরিশ্রম করে দেশের চাকা চালাচ্ছেন, সামান্য নিজের মজুরি, বেঁচে থাকার মজুরির জন্য গুলি খেয়ে রাস্তায় মরছেন। আজকে দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই বাংলাদেশটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের যদি কোনো ব্যর্থতা হয়, এটা কিন্তু আমাদের দেশের জনগণের জন্য না, আজকে যারা শাসক হিসেবে আছেন তারাই বাংলাদেশের ব্যর্থতার জন্য আজকে দায়ী হবেন। এখানে যদি সমাধান সত্যি সত্যি খুঁজতে হয়, তাহলে সত্য আমাদের খুঁজতে হবে, সত্যকে আমাদের বলতে হবে এবং সত্যের পথে আমাদের সন্ধান করতে হবে। আমরা খুঁজবো বিরতির পরে। এই পর্যায়ে আমাদের বিরতিতে যেতেই হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টেবিল। আমরা এই রাজনৈতিক সংকটের সমাধান খুঁজছি। আজকে বিজ্ঞ আলোচকরা এই বিষয়ে আরো কথা বলবেন, একটা সমাধানের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। এখনই ফিরে আসছি ছোট্ট বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টেবিলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম চলমান রাজনীতির আসলে সমাধান কোন পথে। আলোচনা শেষ করতে পারেননি বিরতির আগে মিস্টার জোনায়েদ সাকি, আপনি যদি শেষ করেন, কি যেন একটা সত্য খুঁজছিলেন আপনি। না, আমি বলছি যে সত্য খুঁজতে হবে এবং আমাদের সত্য বলতেও হবে। একটু আগেই আপনারা আলোচনা শুনেছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে, এবং বাংলাদেশে এখন যে নির্বাচনী সংকট, উভয় দলেরই যে আলোচনা এবং বিশেষত বিরোধী দলের যে প্রস্তাব, সেটা কিন্তু একটা জায়গাকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার হাতে থাকবে। এটা কি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই থাকবে, নাকি এটা বদল ঘটবে? এবং ওই একটা জায়গাকে কেন্দ্র করে কেন এই সংকট সৃষ্টি হচ্ছে, এর কারণ কিন্তু আমরা খুঁজতে চাই না খুব বেশি। সংবিধানের স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো প্রধানমন্ত্রীকে এমন জায়গায় দিয়েছে যে ওই স্বাধীন নির্বাচন কমিশন বলে কোনো জিনিস নেই। 1000টা স্বাধীনতা দেন, কোনো স্বাধীনতা হবে না। তিনি নির্বাচন কমিশন এই সংবিধানের ক্ষমতা কাঠামো অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে আজ্ঞাবহ। কিন্তু দেখুন, বিরোধী দলের প্রস্তাবে প্রধানমন্ত্রীর এই যে কর্তৃত্ববাদী ক্ষমতা, এই ক্ষমতা মানে পরিবর্তন, ভারসাম্য আনার কোনো প্রস্তাব কিন্তু নেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যে যখন ক্ষমতায় থাকে তারা এই প্রধানমন্ত্রীর এই সর্বময় কর্তৃত্ব এটাকে উপভোগ করেন, এটাকে কাজে লাগান, আর যখন ক্ষমতা যাওয়ার জন্য এটা বাধা হয় তখন তারা নিজে এমন একটা সমাধান আনেন যেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য তাদের হয়তো নির্বাচনে যাওয়ার পথটা সুগম করবে, কিন্তু ওই ক্ষমতা কাঠামোর বদলের কোনো প্রশ্ন তারা তোলেন না। তাহলে আজকে বাংলাদেশের একটা আইনসভা আছে, পার্লামেন্টে এমপিরা নির্বাচিত হন, কিন্তু তারা, আমার বন্ধুদের প্রতি সম্মান রেখে বলছি, হাত তোলা এমপির বেশি কিছু নন। কাজেই এই পুরো আইনসভা প্রধানমন্ত্রীর প্রায় দাসে পরিণত হয়েছে। এটা আজকে বাংলাদেশে এই সত্য আমাদেরকে বলতে হবে। প্রধানমন্ত্রীর অধীনে পুরো বিচার বিভাগ চলে গেছে, এমনকি রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রের প্রতীক সেটাও প্রধানমন্ত্রীর অধীনে। নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রীর কর্তৃত্বে থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এই যে পুরো কর্তৃত্ব, এই কর্তৃত্বের ফলে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায়নি বাংলাদেশে। প্রতিষ্ঠান দাঁড়ায়নি বলে 1973 সাল থেকে প্রথম নির্বাচন থেকেই বাংলাদেশে কোনো নির্বাচন আজ পর্যন্ত বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য হয়নি। আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণ করব কিনা, আজকের এই 22 বছর ধরে যে পালাক্রমে সংকট চলছে, এই সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে। এবং বাংলাদেশের সামনে যে অনিশ্চিত পরিস্থিতি, তাতে আমাদেরকে আবারও এই গণতান্ত্রিক ভবিষ্যৎ কোন কর্মসূচির দ্বারা নির্ধারিত হতে পারে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। এবং আমরা মনে করি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করা, যেখানে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো থাকবে, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য থাকবে ক্ষমতার, যেখানে স্বাধীন নির্বাচনী ব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা তৈরি হবে, জনগণের সত্যিকার রাজনৈতিক প্রতিনিধি তৈরি হবে যারা পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারবেন স্বাধীনভাবে। সেই রকম ব্যবস্থা কায়েম করার দিকে অগ্রসর না হলে এই যে আজকে
নির্বাচনী সংকট, এই সংকট পালাক্রমে চলতে থাকবে এবং তামাশা সৃষ্টি হবে এবং জনগণ তার দুর্ভোগ এবং বিপর্যয়ের মুখে পড়বে। অনেক এই ধন্যবাদ। অবস্থা আমি আমরা আপনার চলতে কাছে দিতে আসবো। পারি না। আমি যাব আমার বাঁ পাশে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এমপি। অনেকগুলো প্রসঙ্গ এসে আপনি যদি একটু আপনার মতো করে না, বলেন। আপনাকে ধন্যবাদ। আমি সাকিবের কথা ধরে বলতে চাই যে আসলে এটা সত্যি না যে জুডিশিয়ারি প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই জুডিশিয়ারিকে ম্যানুপুলেট কন্ট্রোল বা করতে মানে এটা সত্যি যে এটা হচ্ছে আনফর্চুনেটলি, বাট আমাদের সংবিধান কিন্তু সেপারেশন অফ পাওয়ারের জায়গাটা আছে। এটা সত্যি যে প্রধানমন্ত্রীকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এবং যেভাবে বলে অ্যাবসোলিউট পাওয়ার করাপটস অ্যাবসোলিউটলি, এবং আমরা তাই দেখছি যে সেটা হচ্ছে। এটা আনফর্চুনেট, এটা সত্যি কথা এখানে না। আর আরাফাত ভাই যে কথাটা বললেন, আসলে আমি তার সাথেই বলতে চাই যে এটা আসলে আমাদের আগের জেনারেশনের, এটা আমাদের একটা দায়বদ্ধতা। আমরা যারা নতুন রাজনীতি করতে আসছি, শুধু রাজনীতি না, যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, এই যে পোড়াপুরির যে এবং ভাঙচুরের যেই সংস্কৃতিটা, এটা তো একদিনে আসেনি। আমার একটু অবাক লাগে যখন আওয়ামী লীগ বলে যে 20 জন পুড়িয়ে মারা হলো, কারণ শেরাটন হোটেলের সামনেও এরকম করে মারা হয়েছে। বাট আমি এটার জন্য আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আমরা যারাই হই, আমাদের প্রত্যেকেরই দায় দায়িত্ব নিতে হবে, স্পেশালি আমাদের আগের জেনারেশনের। এটার ওয়ান অফ দ্য মেজর রিজন হলো দুর্বৃত্তায়ন, রাজনীতিতে ঢুকে যাওয়া। এখানে আসলে অস্বীকার করার কিছু নেই, এটা অনেক আনফর্চুনেট, এবং আমরা চেষ্টা করব যাতে সামনের দিনে এই জিনিসগুলি কম করে আনা যায়। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, শাহরিয়ার ভাই যেটা কারেক্টলি বলেছেন, অফকোর্স, যে আমরা 20 জন গেলাম, কেন এতজন গেলাম, 2 জন গেলাম না। আমরা কিন্তু গিয়েছি উদ্যোগ নেওয়ার জন্য। অফকোর্স যখন আলোচনা হবে তখন 20 জন যাবেন না। যখন আলোচনা হবে, যারা আলোচনা করতে পারবেন, হ্যাঁ না, যখন আলোচনা করতে পারবেন হয়তো যাবেন, কিন্তু পলিটিক্যাল ট্যাকটিক্স আমরা কাকে কিভাবে কালার করি, কি করি, আপনারাও তো কালার করছেন মন্ত্রী বানিয়ে, যাদের এমপি হওয়ার যোগ্যতা নাই তাদেরকে ডেকে নিয়ে, তাদেরকে এসে ফর ক্যাশ অ্যান্ড কাইন্ড, হ্যাঁ, কত কারণে আমরা শুনতে পাচ্ছি। তো এটা তো পলিটিক্যাল ট্যাকটিক্স। এটা কেউ হয়তো ক্যাশ দিয়ে করছে, যাদের কাছে ক্যাশ নাই তারা দুধ কলা দিয়ে করছে। তো এটা এর বাইরে কিছু না। আমাদের আসলে একটা বটম লাইনে আসা উচিত। সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি, আন্তরিকতা কি আমাদের আছে না আওয়ামী লীগের আছে, এটা জাতি দেখবে। এটা জাতি দেখছে, এটা জাতি দেখবে। আমাদের শুধুমাত্র একটা কথা, যে আশরাফ সাহেবকে চিঠি দেওয়ার পরও আমরা আশরাফ সাহেবের একটা চিঠির জবাব পাইনি। আমরা চাই, আমরা রাষ্ট্রপতিকে বলে আসছি যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি এই উদ্যোগটা নিন, আপনি কথা বলার, আমাদের আর্টিকেল 48(5)এও বলা আছে যে রাষ্ট্রপতি যে কোনো কিছুর ব্যাপারেই প্রধানমন্ত্রীর কাছে বলতে পারেন এবং প্রধানমন্ত্রী সেটাকে মিনিটে রাখতে পারেন। আমরা বলেছি দিস ইজ আ ম্যাটার অফ আটমোস্ট ইম্পর্টেন্স, আমাদের মনে হয় আপনার উদ্যোগটা নেওয়া উচিত, তাকে গার্জিয়ান হিসেবে আমরা করেছি। এবং আমরা আশা করি আওয়ামী লীগের তরফ থেকে কোনো একটা সিগন্যাল পেলেই আমরা যে কথা বলবো, এবং কথা বললে একদিনেই হবে না, তখন এই কথাগুলি আসবে পলক, যে আসলে কি হবে, কে থাকবে কে থাকবে না, আমরা সর্বদলে যাব না, আপনি যাবেন, আপনি কি ছাড় দিবেন। বাট আমার কথা হলো দ্য বল মাস্ট স্টার্ট রোলিং। এই জিনিসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এবং এটা জাতি দেখবে যে ইভেনচুয়ালি এতে কি হয়, আসলে কার আন্তরিকতা আছে, কার আন্তরিকতা নেই। ধন্যবাদ। মিস্টার শাহরিয়ার আলম, আপনি কিছু ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলেন। জি, ধন্যবাদ। তার আগে ছোট ছোট দু একটা প্রসঙ্গ একটু বলে নিতে চাই। একটু আগে অসীম ভাই বললেন তার বক্তব্যে যে মাননীয় বিরোধী দলীয় ভারপ্রাপ্ত মহাসচিব ছাত্র দলের পৌরস্যে আঘাত করার জন্য এই কথাগুলি বলেছেন। তো ওই বক্তব্যটা কিন্তু আমাদের বাম দিকে যে 3 জন বসে আছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের পৌরস্যেও কিন্তু আঘাত হানার কথা, কারণ তারাও হরতাল থেকে কিন্তু নিজেরা কেউ মাঠে নামেননি। তো আসলে কি উনি সেটাই মিন করতে চেয়েছেন? আরেকবার যদি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করেন। আর দুইটি কথা বলতে চাই ছোট করে, যে একটি বিষয় দেখেন, আমি সংবিধানের ব্যাখ্যাটাতে আসবো, যেটা একটু অপব্যাখ্যাই করা হয়েছে, যে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে 5882টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 64,000 জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে অর্ধেক অথবা অর্ধেকের বেশিও হতে পারে জাতীয়তাবাদী দলের সমর্থক। তাহলে সেই নির্বাচনগুলি গ্রহণযোগ্য হলো, তো সেটার ক্রেডিট কি আমরা একটু দিতে পারি না বাংলাদেশ আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনকে? দ্বিতীয় কথাটি হচ্ছে, 1991 সালের নির্বাচনে আমরা পরাজিত হওয়ার পরে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দোষারোপ করেছি। 1996 সালে পরাজিত হওয়ার পরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে বা নির্বাচনকালীন সরকারকে দোষারোপ করেছে। ঠিক একই ঘটনা ঘটেছে 2001-এ, 2008-এ আবারও জাতীয়তাবাদী দল সেই সরকার বা সেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছে, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, যেভাবেই বলি না কেন আমরা। এবং যাকে দোষারোপ করছি তাকে আমরা আর কিন্তু পাচ্ছি না পরবর্তীতে। তার চেয়ে এটা কি ভালো নয় যে আমাদের মধ্যেই যারা রাজনীতিতে টিকে থাকবেন, যারা জনগণকে নিয়ে থাকবেন, যারা বাংলাদেশের ভবিষ্যতে 35 বছর পরে হলেও সরকারে ফেরত আসার মতো স্বপ্ন দেখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেটা দেখেছিল, তাহলে একটি রাজনৈতিক দলের অধীনে নির্বাচন
গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র কিছুদিন আগে শৈশবে ছিল, এখন কৈশোরে সেটা উত্তীর্ণ হয়েছে। আমরা কি চাই না একটা ম্যাচিউরড গণতন্ত্র? তাই যদি না হবে তাহলে একটা সরকার যেটি 5 বছর ক্ষমতায় থাকবে বা 5 বছর ক্ষমতায় ছিল, সেই সরকারের উপরে আস্থা না রেখে আমরা ধরে নিয়ে এসে, এবং ধরে নিয়ে আসার কিন্তু পরিধি কমে গেছে। অবজারভেশনে রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে যে রায়টি দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে বিচার বিভাগকে কাউকে আনতে পারবেন না। সেখানে এটাও বলা হয়েছে সংসদ চাইলে 2টো টার্ম হতে পারে। ফর ইয়োর ইন্টারেস্ট আমি বললাম কথাটা। তৃতীয় অবজারভেশন এটাও বলা ছিল যে সেই সরকারের সদস্য তারাই হবেন যারা নির্বাচিত জনপ্রতিনিধি, সংসদ সদস্যদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করতে হবে। আপনি এখন খুঁজে দেখেন না, আপনি 10টা 15টা 20টা নিরপেক্ষ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কোনো সমালোচনার ঊর্ধ্বে আপনি পাবেন না। তো সেই জায়গাতে এইরকম একটা ওপেন মিডিয়ার যুগে এত ইলেকশন অবজারভার, আমরা যেটা জেনেছি যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যেটা আছে ইউএসএইড এর আন্ডারে, আমেরিকান সরকারের মদতপুষ্ট, সেখানে স্থানীয় 30টি এনজিওকে সম্পৃক্ত করা হয়েছে। এর বাইরে দেশীয় এনজিও রয়েছে, মিডিয়া রয়েছে। সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে বলেন তো আমাকে অসীম ভাই, যে বাংলাদেশে অতীতে যে নির্বাচনে কারচুপি হয়েছে তার 10% কি করা সম্ভব সামনে জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে এটা ছবিযুক্ত ভোটার তালিকা দেওয়া হয়েছে, প্রতিটা নির্বাচন কেন্দ্রে একটা করে ক্যামেরাম্যান যাওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের মিডিয়াগুলি তৈরি হয়েছে, প্রতিটা নির্বাচন কেন্দ্রে প্রতিটা বুথে ওই 30টি ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সদস্য যাওয়ার মতো সক্ষমতা তৈরি হয়েছে। তো সেখানে আমরা গণতন্ত্রের উত্তরণের স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষভাবে কাজ করছে কিনা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষভাবে কাজ করছে কিনা, এটাকে আমরা একবার পরখ করে দেখতে পারি না? যদি বর্জন করতেই চান, নির্বাচনের পরপরই বর্জন করে দেন পুরোপুরি। যদি 5 জন সংসদ সদস্য 50 জন বা 120 জন নির্বাচিত হন জাতীয়তাবাদী দল থেকে, আপনারা পদত্যাগ করে ফেলেন তখন, তারপরে বলেন আমরা নির্বাচনে মানছি না, তখন কিন্তু আপনাদের এই আর্গুমেন্টটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা না করে এই বিষয়ে ভালোভাবে আমি সমালোচনাগুলি না আসবো, করে- মিস্টার পার্থ একটু কমেন্ট করতে যাচ্ছেন। জি, 2 মিনিট আমার please। আরেকটি কথা বলা আছে। আপনি শেষ করুন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জাতীয়তাবাদী দল, কিছুদিন আগে দেখেছিলাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পরে তাদের নেতাকর্মীরা উজ্জীবিত। তারপরে কিছু সার্ভে দেখলাম, খুব পিকুলিয়ার সার্ভে দেখলাম, যেখানে বলা হচ্ছে এই সরকারের কাজে তারা সন্তুষ্ট কিন্তু ভোট দেবেন না, এরকম সার্ভে আমরা দেখেছি, যেটার কোনো বাস্তবসম্মত ব্যাখ্যা নেই। এত কিছু দেখার পরেও জাতীয়তাবাদী দল নির্বাচনে আসতে চাইছে না বা আসবে না বা বর্জন করবে, এই নির্বাচন কমিশনকেও তারা বর্জনের কথা বলেছে। এটির একটি মাত্র কারণ, এই কারণটি হচ্ছে বাংলাদেশে নির্বাচনের আগে একটি নির্বাচনী ইশতেহার অতীতেও দেওয়া হতো, কিন্তু 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনী ইশতেহারের প্রতি মানুষের আলাদা একটা আগ্রহ জন্মেছে। সেই আগ্রহের জায়গাটিতে সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যে গণজাগরণ বাংলাদেশে সৃষ্টি হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে বা সৃষ্টি হয়েছে, সেই প্রশ্নে পরিষ্কারভাবে বলতে হবে যে সরকার ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে যাদের ফাঁসির রায় হয়ে গেছে তাদেরকে আমরা ফাঁসিতে ঝোলাবো, তাদেরকে বিচার করব, অথবা বিচারকে আরো স্বচ্ছ এবং নিরপেক্ষ করার জন্য এই পদক্ষেপ নেব। আপনি আমাকে বলেন বাস্তবসম্মত কথা রুবায়েত ফেরদৌস, জাতীয়তাবাদী দল তাদের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আমরা অব্যাহত রাখবো হ্যাঁ অথবা না, কোনোটা পরিষ্কারভাবে বলার মতো সাদা কাগজে কালো কালিতে লেখার মতো অবস্থানে নেই। এই অবস্থানে নেই বলেই জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জনের। বিএনপি চেয়ারপারসন বলেছেন যে যুদ্ধাপরাধের বিচার আমরা যদি ক্ষমতায় আসি সেটা অব্যাহত থাকবে। আপনি সেটা স্পষ্ট আপনি করে তাহলে বলেছেন, বলছেন যে একবার দুবার না, যেটা অনেকবার আপনারা বলেছেন। ক্ষমতা আসলে কাদের মোল্লাকে ফাঁসিতে সেটা কি ঝোলাবেন? আপনাদের ইশতেহারে থাকবে? বেলারুশের সাইডে ফাঁসিতে ঝোলাবেন, যাদের ফাঁসি হয়েছে তাদেরকে ফাঁসিতে ঝোলাবেন। নিঃসন্দেহে থাকবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকটি যে অপব্যাখ্যাটা উনি দিয়েছেন, 55 অনুচ্ছেদে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের দায়িত্বের কথাটা বলা রয়েছে, কিন্তু একই সাথে 119 অনুচ্ছেদে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের ক্ষমতার ক্ষেত্রে বলা রয়েছে উপরিউক্ত দফাসমূহের নির্ধারিত দায়িত্বসমূহের অতিরিক্ত যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা নির্ধারিত হইবে নির্বাচন কমিশন সেই রূপ দায়িত্ব পালন করবে। এবং আরপিওতে পরিষ্কারভাবে বলা হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন কোন মন্ত্রণালয় তাদের অধীনে ন্যস্ত থাকবে, পরিষ্কারভাবে বলা হচ্ছে। এখানে আমি একটু শাহরিয়ার ভাইয়ের জ্ঞাতার্থে এবং দর্শক শ্রোতাদের সুবিধার্থে বলছি, আরপিওতে যেটা বলা আছে নির্বাচন কমিশন কাকে জানাবেন? সরকারকে জানাবেন। করা না করার মালিক সরকার। প্রিভেল করবে কোনটা? এই সংবিধান, আরপিও না। না, এটি বলা নেই, এটি পরিষ্কারভাবে বলা হয়েছে 9টি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকবে, পরিষ্কারভাবে বলা রয়েছে। সরকারের কথা বলা ইজ দি প্রাইম ল। আমরা সংবিধানে না যাই, সংবিধান রুমালের মতো যে যার পকেটে রাখে, যখন ইচ্ছা কেউ মুখ মুছে, কেউ হাত মুছে। আমরা এখন, আমি শাহরিয়ার ভাই আপনাকে উইথ ডিউ রেসপেক্ট একটা কথা বলতে চাই। শাহরিয়ার ভাই আপনি খুব সুন্দর বক্তব্য দেন, কিন্তু মাঝে মাঝে আপনি আমাদেরকে একটু পার্সোনাল অ্যাটাকের মতো করে ফেলেন, যে আমরা হরতালে বের হই, আমরা কি করি না করি
হরতালে, সেটা আমরা জানি। আর আমি যদি আপনাকে এখন বলি হরতাল বিরোধী মিছিল আমি আপনাকে জীবনে দেখিনি, তাহলে আপনি একটু বিব্রত বোধ করবেন, তাই না? বিকজ আওয়ামী লীগও তো বলে যে হরতাল বিরোধী মিছিলে সবাইকে দেখতে চাই। তো আমি চেষ্টা করবো আপনি যাতে ওই ব্যালেন্সটা আপনি যথেষ্ট খোঁজ খবর রাখেন না বলে দেখেননি। আমরা 1 নভেম্বর নির্বাচনে আমার নির্বাচনী এলাকায় 15,000 মানুষের মিছিল করেছি। আমরা আমি সবসময় বসি, সক্রিয়। হ্যাঁ আসলে আমরা তো ঢাকা নিয়ে বেশি খেয়াল রাখি, কারণ রাজশাহী নিয়ে আমরা তত চিন্তা করি না। আমরা জাতীয় আবার যারা আপনার নির্বাচনী এলাকা ভোলার মানুষ আবার অন্য কথাও বলবে যে Anyways, আপনাকে বেশিক্ষণ দেখা যায় না। ওটা হতেই পারে, এটা নির্বাচন বলে দিবে কে কত ভোটে জিতে আর কে কত থাকবে না। আপনার সাথে রাজশাহী নির্বাচনের আগে কথা হয়েছিল, আপনি বলেছিলেন আমরা একদম সুইং করব, তাই সেটা তো রেজাল্ট চলে আসছে। এনিওয়েজ, ওই আর্গুমেন্টে যাচ্ছি না, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার যে নির্বাচনের ডিজিটাল হিসাব। আপনি কি জানেন কত সেন্টার আছে বাংলাদেশে? আপনি কি এটা জানেন বাংলাদেশে কত সেন্টার আছে? ভোটের সেন্টার কত আছে? 36,000। এবার না বলি 42,000 ভোট কেন্দ্র আছে। আপনি আমি বলি না, বললো তো আমি একটু জবাবটা দিই না। 42,000 ভোট কেন্দ্র আছে এবং সেখানে 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 30,000-এ কোনো সংখ্যা নেই, কারণ এককভাবে আওয়ামী লীগ এবং বিএনপি সে জায়গায় শক্ত। সেই জায়গায় আপনার অবজারভার পাঠানোর প্রয়োজন পড়ছে না। আমি আপনাকে কথাটা বলি, আপনি কথাটা আমাকে বলতে দিলে সেটা আমি শুনতে পারবেন। যেই 30,000, 35,000 বা 42,000 ভোট কেন্দ্র আছে, আওয়ামী লীগের সাথে বা মহাজোটের সাথে আমাদের ভোটের ডিফারেন্স 5,000 ভোটের ডিফারেন্স হলো 12টা সিটে। 31টা সিটে আছে 5 থেকে 10,000। তারপর 15টা আরো, মানে 15,000 ভোটের ডিফারেন্স আছে আরো 32-33টা, এবং 20,000 ভোটের ডিফারেন্স আছে আরো 30টার মতো। সব মিলিয়ে প্রায় 102টা সিট আছে, যেখানে আপনাদের সাথে আমাদের ডিফারেন্স মাত্র 20,000 ভোটের। আমার 74টা সেন্টারে, আমি যদি 50টা সেন্টারে 200 করে ভোট পেয়ে 10,000 ভোট পাই, আর আপনি যদি ওই 24টা সেন্টারের মধ্যে থেকে 14টা সেন্টারও 1,000 করে বেশি ভোট পেয়ে যান, তাহলে কিন্তু আমি হেরে যাব। কারচুপি হয় 3টা সেন্টারে, 4টা সেন্টারে, সকল সেন্টারে না। এবং এই কারচুপিটা মানে ভোট রিগিং না। রাত্রেবেলা যদি প্রশাসনের কোনো লোক যে আমার 5টা লোককে খুঁজে, পরের দিন দেখা যাবে যে সেখানে ভোটের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এবং আপনারা ক্ষমতায় থেকে যখন রাজনীতি করবেন, সেখানে নির্বাচন পরবর্তী একটা সহিংসতার ব্যাপার থাকে। সেখানেও কিছু মানুষ চিন্তা করে যে ভাই আওয়ামী লীগ এমনি ক্ষমতা আসবে, এদের সাথে ঝগড়াঝাটি করা দরকার নেই। সো নির্বাচন কিন্তু শুধুমাত্র ভোট রিগিং বা সেটার ব্যাপার আসতেছে না, একটা অ্যাটমসফিয়ার বা একটা অ্যাম্বিয়েন্সের ব্যাপার আসতেছে। এই সব কিছু ম্যাটার করে কিন্তু ভোট। আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের যে অবস্থা বা আমাদের যে অবস্থান, 100% ফেয়ার নির্বাচন করা সম্ভব না। এই জন্য আমরা চাচ্ছি অপেক্ষাকৃত করার জন্য, মানুষকে একটা ওই ফুটিংয়ে আনার জন্য, যে ভাই এটা করলে সবাই আমরা লেভেল প্লেইং ফিল্ডে আছি এবং আমরা এই নির্বাচনটা করতে পারবো। তো সুতরাং ওই যে আগে কয়টা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন বা ইউনিয়ন পরিষদের নির্বাচন তো ক্ষমতা পালাবদলের নির্বাচন না। যদি ক্ষমতা পালাবদলের নির্বাচন হতো তাহলে আমরা মনে করতাম ঠিক আছে আওয়ামী লীগ কি করছে, এটা তো ক্ষমতা পালাবদলের নির্বাচন। তো এই ক্ষেত্রে আমরা কোনো রিস্ক নিতে পারি না। এবং আরেকটা কথা, যেই সম্পর্ক আমাদের সাথে বিরোধী দল, এটা আমি আমার দোষ বা আপনার দোষ খালি বলছি না, মহাজোটের সাথে মানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান, দুটা রাজনৈতিক দলের মধ্যে যেই মিউচুয়াল রেসপেক্ট যা আমরা দেখি, যেটা তো নাই বললেই চলে, এবং যেই সম্পর্ক হয়েছে, একজন আরেকজনের মুখ দেখা দেখি হয়, সেখানে আমরা কিভাবে আশা করব একজনের অধীনে আরেকটা নির্বাচন হবে? তো আমার কথা হলো যে অন্ততপক্ষে আমাদের জেনারেশন যারা, আপনারা আমরা সবাই মিলে এই কনসেনসাসে আসা উচিত যে আমরা যদি ব্যক্তিগত আক্রমণে চলে যাই, আমরা পার্সোনাল অ্যাটাকে চলে যাই, তাহলে এটা তো ভালো কিছু হবে না। আমাদের সিনিয়ররা যা করে যাচ্ছে, যেমন আমরা পার্লামেন্টে কথা বলার সাথে সাথেই, একটা প্রস্তাব দেওয়ার সাথে সাথেই দেখলাম তোফা আহমেদ 15 মিনিটের মধ্যে এটা ছুড়ে ফেলে দিল প্রস্তাবটা। সো এই যদি অবস্থান হয়, তাহলে তো আই এম সরি যে এটা কোনো দিকে যাচ্ছে না। আমি এতটুকু বলবো। আমি যে সম্পূরক প্রশ্ন আপনাকে, আপনি বলেন এই যে একটা মিউচুয়াল রেসপেক্টের যে বাজে অবস্থা, এখানে সংলাপই বা কিভাবে হতে পারে? আমি আপনাকে যেটা কথা বলছি, এটার একটা জিনিস আছে, এই জিনিসটা, এই যে রেসপেক্টের যে অবস্থানটা, যেহেতু আমরা যারা রাজনীতিতে এসেছি, আমাদের মাথায় রাখতে হবে কোনোভাবেও জানি আমরা এর মধ্যে না ঢুকে যাই। এবং এটা আপনি রাতারাতি হবে না। এই গন্ডগোল বা কারা রাজনীতিতে ঢুকেছে, রুবায়েত ভাই আপনি লাস্ট 20 বছর দেখেন, কয়টা লোকের দিকে আপনি তাকিয়ে বলতে পারেন উই ক্যান লুক আপ টু দিস পারসন দ্যাট আই ওয়ান্ট টু বি লাইক হিম। এক সময় পলিটিশিয়ানরা ছিল বাংলাদেশের আইডল, এখন কিন্তু এটা নাই। তো আমি চাই, যেটা আমি ব্যক্তিগতভাবে চাই, আই ক্যান আর্নেস্টলি রিকোয়েস্ট যে আমাদের জেনারেশন যারা আছেন, আমরা যাকে নিয়েই কথা বলি, যেই কথা বলি, অন্ততপক্ষে আমাদের মধ্যে এই জিনিসটা যাতে না আসে, অ্যাট লিস্ট বাই প্যাসেজ অফ টাইম আমরা একটা ভালো কিছু দিতে পারি। অনেক ধন্যবাদ। সম্পূর্ণভাবে আমি আপনার সাথে একমত হয়ে আমি 1 মিনিটে একটা কথা বলতে চাই, যে এই যে আমাদের পরস্পরের যে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, এটা কমে যাচ্ছে এবং রাজনীতিবিদদের প্রতি আস্থা, শ্রদ্ধা এবং ভরসা মানুষের কমে যাচ্ছে, সেটাকে বাড়ানোর উপায়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেটা হচ্ছে, আপনি বলেছেন যে হ্যাঁ, ক্ষমতাসীন দল, যদি একটা দল ক্ষমতায় থাকে, তারা ক্ষমতার প্রয়োগ করুক বা না করুক,
সাধারণ মানুষের মধ্যে ভোটার থেকে প্রভাবিত হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে ক্ষমতার অংশীদারিত্ব, যেন নির্বাচনকালীন সময়ে ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ অথবা বাংলাদেশ জাতীয় পার্টি এগুলো না থাকে, এর মধ্যে যেন বিএনপি বা অন্যান্য সকল রাজনৈতিক দলের অংশীদারিত্ব থাকে। পলক, আমি তো একটা- যদি just নির্বাচনকালীন একটা কথা বলি। সময়ে পলক, একটা কথা বলি, বাট ইউর অ্যাকশনস মাস্ট বি কনসিস্টেন্ট উইথ ইউর ওয়ার্ডস। যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির 3 জন জেলখানায় থাকবে, জি। তখন ইউ ক্যানট অ্যাকসেপ্ট আ সংলাপ। না। তুমি ইউ ক্যানট এক্সপেক্ট আ সংলাপ। আমার কথা হলো এই জিনিসটা তো থাকতে হবে তোমার অ্যাকশনের সাথে। কথাবার্তা আমি বারবার বলবো আপনি আসেন, কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমি যে আপনার সেখানে বোমাবাজি যুক্তিটাতেই হয়েছে, বলছি এই হয়েছে, যে বাট যারা না, বোমা মেরেছে তাদেরকে ধরেন। সমাধানের পথটা যদি খুঁজি পার্থ ভাই, আমরা একজন আরেকজনকে শ্রদ্ধা করব না, বিশ্বাস করব না, তাহলে পলিটিশিয়ানরা আমরা যদি রাজনৈতিক ব্যক্তিদের প্রতি ভরসা না রেখে আমরা যদি অরাজনৈতিক ব্যক্তিদের প্রতি ভরসা রাখতে চাই, অর্থাৎ ওই তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই, অরাজনৈতিক নির্দলীয় প্রতিনিধিদের কাছে যদি আমরা দেশের ক্ষমতাটা কিছু সময়ের জন্য দিতে পারি, তাহলে কেন রাজনৈতিক নেতাদের মধ্যে এই অংশীদারিত্বটাকে নিশ্চিত করতে পারি না? এখানে এই জায়গায় কিন্তু বিএনপির এখানে জনমতের ঘাটতি রয়েছে এবং তাদের যে বোঝার যে ঘাটতি এবং বোঝানোর যে ঘাটতি। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই অংশীদারিত্বটা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকুক, এই যে এই পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, ভরসা, এটা রাজনৈতিক নির্বাচিত প্রতিনিধিদের কাছে থাকুক। জি, একজন দর্শক আছেন ফোনটি নিয়ে, আমি আসি আলোচনা। হ্যালো, কে আছেন ফোনে? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমার নাম শাইরুল কবির। জি বলুন। আমার প্রশ্নটা হলো, গত পরশুদিন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন যে নির্বাচন করবে নির্বাচন কমিশন, যদি টাইমলি নির্বাচন কমিশন নির্বাচন না করতে পারে সরকার কন্টিনিউ করবে। তো সরকার কন্টিনিউ করবে কতদিন? আগামী 5 বছরও যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকার না আসে, তাহলে কি 50 বছরই তারা কন্টিনিউ করে যাবে? জি, অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনি যদি শেষ করেন আমরা মাহিবের কাছে যাব, প্লিজ। আমি শুধু শেষ করতে চাই একটা কথা প্রশ্ন বলি, উত্তরটা সেটা যদি হচ্ছে দেন যে, আপনি। আমি প্রশ্ন উত্তরটা এইভাবে দিতে চাই যে এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে 24শে জানুয়ারি পর্যন্ত এই সরকারের যে মেয়াদ আছে, অর্থাৎ এই সংসদে মেয়াদ আছে, এর মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে তখন আর কি পরবর্তী 90 দিনের মধ্যে করতে পারে। কিন্তু এই যে ক্যাবিনেটটা রয়েছে, যে অর্থাৎ এই মন্ত্রিসভাটা যেটা আছে, সেটা তো পরবর্তী কোনো সরকার না আসা পর্যন্ত তারা তাদের দায়িত্বটা অব্যাহত রাখবেন। এই হচ্ছে ব্যাখ্যা, যেটা আমার সাধারণ জি, জ্ঞানে অনেক বোঝায়। ধন্যবাদ মিস্টার মাহিবি চৌধুরী। ধন্যবাদ। এখানে একটা জিনিস বলা হয়েছে বারবার, যে আজকের এই যুগে সমস্ত ভোট কেন্দ্রে কারচুপি করা বা এই ধরনের কিছু করা সম্ভব না, বিকজ মিডিয়া এখানে অত্যন্ত পাওয়ারফুল। এই জিনিসগুলি আসলে কিন্তু থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলি আসলে কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। যে এই কথাগুলো বলছে, একটি ভোট কেন্দ্রে প্রায় অ্যাভারেজ 10টা করে বুথ থাকে, 42,000 ভোট কেন্দ্রে 4,20,000 বুথ থাকবে। হ্যাঁ, এবং কতগুলো আসলে যেটা বলে যে 5,000-এর কম ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়। অর্থাৎ আসলে কিন্তু 42,000 মধ্যে দেখা যায় যে কিছু কিছু ভোট কেন্দ্রে সূক্ষ্ম কারচুপির চেষ্টা করা হলে সেগুলো করা যায়, বাট দ্যাটস নট দ্য মেইন কোয়েশ্চেন। এখানে মূল জিনিসটা যেটা সিরিয়াসনেস অফ দ্য ইলেকশন তো অনেকগুলো হয়েছে। আমি আই এগ্রি যে এই সরকারের আমলে অনেকগুলো স্থানীয় পর্যায়ে সরকার নির্বাচন হয়েছে। আমরা বারবার বলেছি সেই সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতার পালাবদল হয় না। ক্ষমতার পালাবদল যে নির্বাচনে হয় সেগুলোর সিরিয়াসনেস এই জন্য অনেক বেশি থাকে। জাতীয় রাজনীতি এই জন্য আমরা বারবার আলোচনা করি। বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে যেগুলিতে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ বহু জায়গায় জয়লাভ করেছে। কিন্তু তারপরও কে এম হাসান সাহেবের বয়স নিয়ে যে একটা অ্যামেন্ডমেন্ট ছিল, সংবিধানের একটা ছোট্ট অ্যামেন্ডমেন্টের জন্য কে এম হাসানকে কিন্তু গ্রহণ করা হয়নি, কেননা তাকে তার বয়স সীমাকে বাড়িয়ে তাকে প্রদান করার চেষ্টা করেছিল। সেখানে না ছোট বাট ভেরি সিগনিফিকেন্ট, মানে তাকে বসিয়ে রাখা হবে। আমি ছোট্ট হোয়াট আই মেন্ট ওয়ান অ্যামেন্ডমেন্ট and significant, এই ওয়ার্ডটা প্লিজ একটু অ্যাড করেন। ওকে, সিগনিফিকেন্ট ওয়ান অ্যামেন্ডমেন্ট। আজকে সেইটাকে যেখানে অস্বীকার করেছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেন আজকে আমার অধীনে নির্বাচন হবে। সেটা যদি বড় হয় তাহলে এইটা কি ভাই? তাহলে এইটা কি? আপনার কথা দিয়ে বলেন আপনি। If that was significant, তখনকার প্রিভেইলড ল চেঞ্জ করছিলেন, তখনকার প্রিভেইলড সিচুয়েশন চেঞ্জ করছিলেন। আমরা তো তখনকার পরিস্থিতি থেকে আজকের পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে চারির ভাই, তাহলে কিন্তু আলোচনা করে সমঝোতার পথ খুঁজে বের করা যাবে না। 2 নম্বর আপনাকে বুঝতে হবে, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিচ্ছি দিনে 2টি করে জেলায় জনসভা করছেন, নৌকা প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। প্রধানমন্ত্রী অবস্থায় তিনি সরকারি খরচে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। যেখানে প্রধানমন্ত্রী যাবেন সেখানে এসপি যাবে, ডিসি যাবে, টিএনও যাবে, ওসি যাবে, সব বসে থাকবে। তার প্রার্থীরা, সরকারি দলের ক্ষমতাসীন প্রার্থীরা, তাদের বিজে সমস্ত ডিসি এসপিরা দৌড়াদৌড়ি করবে। এটাকে আপনি লেভেল প্লেইং ফিল্ড কিভাবে মনে করবেন? 2 নম্বর, আপনি আমাকে একটা জনসভার উদাহরণ যদি দিতে পারেন, আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। কোনটা? যে একটি জনসভাতে মাননীয় প্রধানমন্ত্রী একটি জনসভাতে কোনো সরকারি প্রশাসনের কোনো কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন।
আমি প্রধানমন্ত্রীর জনসভার উপস্থিতির কথা কিন্তু বলছি না, না না, দ্যাটস ডিফারেন্ট। আমি কিন্তু কোনো জনসভা মঞ্চে কোনো কালেই, যখন নির্বাচনকালীন সরকার ছিল না তখনও কোনো জনসভা মঞ্চে কোনো ডিসিএসপি উপস্থিত হন না, আমি সেই কথা বলিনি। কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী কোনো জেলায় যাবেন সেখানকার ডিসিএসপিরা এই কাজের মধ্যে ইনভলভ থাকতে বাধ্য। আপনি যদি এটার জন্য পদত্যাগ, শুধু ডিসিএস, এই তো বললাম নিরাপত্তার নামে দাঁড়িয়ে সমস্ত সরকারি কর্মচারী, এবং আপনাদের একটা অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই কোনো সরকারি কর্মচারী যেখানে যেখানে আপনারা সেট করে গেছেন তাদেরকে কেউ পরিবর্তন করতে পারবে না, এটাও আপনাদের অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে। আপনি নির্বাচনী সরকার, নির্বাচন কমিশন করতে পারবে না, নির্বাচন কমিশন সরকারের কাছে সেই জিনিসগুলি লেট মি ফিনিশ, ইউ উইল সে, আমি এতক্ষণ কিন্তু আমি কথা বলি নাই, মানে নির্বাচন কমিশন সেই জিনিসগুলি প্রস্তাব করতে পারবে কার কাছে? সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে। নির্বাচন কমিশন কোনো পরিবর্তন আনতে পারবে না, সংস্থাপন মন্ত্রণালয়কে পরিবর্তন আনতে হবে। এবং সবচাইতে বড় কথা যেখানে আমি বলছিলাম যে এই সরকার, যেটা মহাজোটের সরকার চলছিল, সেই সরকারের মন্ত্রীরা একবার দেখলাম পদত্যাগ করলেন, পদত্যাগ পত্র জমা দিলেন, বলা হলো পদত্যাগ পত্র গৃহীত হয়নি, প্রধানমন্ত্রী রেখেছেন। তার মানে সেই সরকারই এখনো কন্টিনিউ করছে। মন্ত্রী পরিষদ সচিব বললেন এখন শুধুমাত্র সরকার পুনর্গঠন করা হয়েছে, তার মানে এটা কোনো নতুন নির্বাচনকালীন সরকার এখনো না। নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করা শুরু করবে কবে থেকে? তফসিল ঘোষণার দিন থেকে, নাকি যেদিন থেকে আজকে বললেন যে রাষ্ট্রপতি নির্বাচনকালীন সরকারের কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছেন, তাহলে কি আজকে থেকে? সেই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। এই জিনিসগুলো স্পষ্ট করা জাতির কাছে জরুরি। এখন স্পষ্ট করলে কি বিরোধী দল অংশগ্রহণ করবে? আচ্ছা, বিরোধী দল অংশগ্রহণ করবে কি করবে না, দ্যাট ইজ ইওর রেসপন্সিবিলিটি। সরকার আচ্ছা, বিরোধী দল অংশগ্রহণ করবে কি করবে না থেকে বড় প্রশ্ন জনগণের জানার অধিকার রয়েছে আসলে নির্বাচনকালীন সরকার কবে থেকে তার কার্য পরিচালনা করবে। আজকে থেকে এটা নির্বাচনকালীন সরকার, নাকি তফসিল ঘোষণার পর থেকে এটা নির্বাচনকালীন সরকার, নাকি যেদিন পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন সেদিন থেকে আপনারা জনগণকে বিভ্রান্ত করছেন? আমি বলি, যখন তফসিলটা ঘোষণা হবে তখন থেকে সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু প্রশাসনিক সবকিছু নির্বাচন কমিশন পাবে, এবং কোন প্রশাসনিক কর্মকর্তার বদলি, ট্রান্সফার যেগুলো যা আছে সেগুলো সিদ্ধান্ত নির্বাচন কমিশন দেবে, এবং সেটির যে রুটিন ওয়ার্ক সেটি মন্ত্রিসভা পালন করবে, প্রস্তাব করবে সেটি মন্ত্রিসভা পালন করবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, মাহি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যত রাজনৈতিক সংকট, এই সমস্যা, এগুলোর উৎস কোথায়, কিভাবে তৈরি হয়েছে, আর সমাধানের দায়িত্বটা কার কাঁধে এসে পড়েছে? আমি যদি বলি কে হাসানের, আমাকে কিন্তু আমি ভেবেছিলাম আমাকে প্রশ্ন করছে, এই জন্য আমি আমার বক্তব্য সব থেমে প্রশ্ন করার জন্য সুযোগ দিয়েছি। আপনি এই প্রশ্নের উত্তরটা দেন, আপনি এই প্রশ্নের উত্তরটা দেন যে এই সমস্যা, এই যে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত কেন হলো, এই তত্ত্বাবধায়ক সরকার আজকে বিতর্কিত কে করেছে, এবং এই সমাধানের দায়িত্বটা আওয়ামী লীগের কাঁধে পড়েছে কিনা? আওয়ামী লীগের কাছে কেন, এই সমস্যার সমাধানের দায়িত্ব সমস্ত রাজনীতিবিদদের কাছেই পড়ছে। তত্ত্বাবধায়ক সরকার, সমস্যাটা শুরু হলো সরকার বিতর্কিত কেন হলো? তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছে 1991 সন থেকে। সেইখানে আওয়ামী লীগ পরাজিত হওয়ার পর বলেছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে, দেখেছি। বিতর্কিত হয়েছে 3 জোটের রূপরেখায়। মাহি ভাই একটু স্মরণ করি, সাপ্লিমেন্ট করি, 3 জোটের রূপরেখায় বলা হয়েছিল অন্তত 3 মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন নির্বাচন হয়। তৎকালীন আপনার দল কোনোদিন ভাবেনি, বাংলাদেশের মানুষও ভাবেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আপনার দল, বাংলাদেশের মানুষও জানতো যে বাংলাদেশে আওয়ামী লীগ সর্ববৃহৎ দল, এমনকি বিএনপি নামের রাজনৈতিক দলটির অস্তিত্ব আছে কিনা সেটা তখনও কিন্তু প্রশ্নের সম্মুখীন ছিল। যদি সেদিন জানতেন বিএনপি ক্ষমতায় আসছে 3বার কেন, আরো অনেকবার আপনারা তত্ত্বাবধায়ক সরকারের কথাই তখন মানতেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন তো তৃতীয়বার করে আসতো না যদি না আপনারা মাননীয় নির্বাচন না করতে। অসীম ভাই, আপনি বিষয়টা কিন্তু ভুলভাবে নিচ্ছেন। আমি জানতে যাচ্ছি, মাহাওয়ার গন্ধম আপনারা 1991 সালে খেয়েছিলেন। না, আপনার কাছে আমি জানতে যাচ্ছি, ঠিক আছে মাহি ভাই উত্তর দিলেন না, আপনি আমাকে তো প্রশ্নের পর উত্তর দেন। অসীম ভাই নিজে উত্তরটা দিয়েছেন, আপনাদের সময় হলে দিন। আমি শুধু একটা কথা 1 মিনিট বলতে চাই ভাই, 1 মিনিট। আমি 1 মিনিট বলি, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ত্রিদলীয় রূপরেখা যাই বলেন সেটা 3বারের জন্য ছিল না, 4র্থবার কেন প্রয়োজন হলো? সেই প্রয়োজনীয়তা কিন্তু এর উৎস হচ্ছে বিএনপি অগণতান্ত্রিক এবং কারচুপি নির্বাচন, এবং সেই নির্বাচনে শুধু ছিল ভাই, সেই নির্বাচনে 91 সালে শুধু ছিল, 3বারের ভুক্তভোগী মাহি ভাই নিজে। অতএব আপনাদের এইটা বলার নৈতিক অধিকার নাই।
অসীম ভাই, আপনার এই বলার অধিকার নাই, কারণ হচ্ছে যে ঢাকা 10-এর যখন বিকল্প ধারা প্রার্থী নির্বাচন করেন, সেই নির্বাচন আমাদের কালো অধ্যায় ইতিহাসে আছে। আপনার সেজন্যই তো আপনারা যে মাগুরা নির্বাচন নিয়েই তো আপনার তত্ত্বাবধায়ক আমি সরকার কিন্তু আপনাকে প্রশ্ন করিনি, কারণ আপনার এই উত্তর দেওয়ার নৈতিক অধিকার নাই। আপনার উত্তর জনগণ সমর্থন করবে না, গ্রহণ করবে না। এই উত্তরটা যদি মানি ভাই দিতেন তাহলে সেটা আমরা একটু ভুল খুশি হতাম। অনেকে করতে পারে, দিতে চাই। ভুল অনেকে করতে পারে, কিন্তু ভুল বারবার করার দরকার নেই। শুধরানো হয়ে গেলে আমি উত্তর দেই। ঢাকা 10-এর নির্বাচনে বিএনপি সরকারে থাকা অবস্থায় যখন ঢাকা 10-এর নির্বাচন আমরা করলাম, সেখানে যেই সরকার থাকে, বিশেষ করে জাতীয় নির্বাচনে, তাদের অধীনে নির্বাচন হলে কি দশা হয় সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না। ঢাকা 10-এর নির্বাচনে সেই দশা যাতে আরেকবার না হয়, সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ, যাতে করে সেখানে আপনাদের অধীনে তখনকার নির্বাচন কমিশন না হয়। তখনকার আমি নির্বাচন একটু কমিশন আর let me finish। এখনকার নির্বাচনের অনেক তফাৎ আছে। এই যে এগুলি আর বলেন ছোট্ট না। দুটো শাহরিয়ার উত্তর ভাই, একটু দিয়ে দিই প্লিজ। আমি আমাকে সুযোগ বক্তব্যের পাবো। মধ্যখানে আপনারা যখন বলবেন তখন আচ্ছা, বলেন, 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 আমাদের please, বক্তব্যের please, টাইমে please, আপনারা বলেন। জোর করে কারে নিয়ে গেলে তো আমরা কথা বলতে পারবো আমাদের না। একটু বলার ছিল। উনি আগে শেষ করুন, আচ্ছা, ঠিক তারপরে আছে। আমি শুধু শেষ একটা জিনিসই বলবো। আমি একটা জিনিস লক্ষ্য করছি, বিশেষ করে সরকারি দল যারা ক্ষমতাসীন, পলকের বক্তব্যে আসলো যে অবিশ্বাসের কথা রাজনীতিবিদদের মধ্যে আছে, সেই অবিশ্বাস থেকে উত্তরণের জন্য একটি সমাধানের কথা বলতে গিয়ে পলক বললেন যে সেই সমস্ত অরাজনৈতিক নির্দলীয় ব্যক্তিদের কাছে, এটা আসলে আমার মনে হয় অরাজনৈতিক নির্দলীয় ব্যক্তিদেরকে এত মানে সাব হিউম্যান স্টেজে চিন্তা করার কোনো মানে নাই। না, না, এটা তো আমি অরাজনৈতিক বলিনি। নির্দলীয় ব্যক্তিরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, তারাই ভোট দিয়ে আমাদেরকে আপনাদেরকে বারবার কিভাবে আপনি নির্বাচিত বলবেন? করেন। এবং দেশের কিছু কিছু 9 কোটি 11 আপনি লক্ষ উত্তর মানুষ দেন- রাজনৈতিক। আরে, আমি you বলি, will be- দেশের যে মানুষটা 18 বছর বয়স হয়েছে, যে মানুষটা নাগরিকের ভোট হয়েছে, সেই রাজনৈতিক। এবং রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে যখন একটা শিশু জন্ম নেয় তখনই সে রাষ্ট্রের অংশ, এবং সেও কিন্তু রাজনৈতিক। আমি কিন্তু কখনোই কোনোভাবেই কোনো সম্মানী লোককে অসম্মান করার কথা বলিনি। আমি বলেছি পার্থ ভাইয়ের প্রসঙ্গ টেনে, যেহেতু রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধা ধীরে ধীরে কমছে, তাই আজকে রাজনৈতিক নেতাদের অংশীদারিত্বের মধ্যেই যদি আমরা নির্বাচনটা পরিচালনা করার সমাধান করতে পারি, আমার মনে হয় বারবার আমাকে নামা থামিয়ে দিয়ে when you get your chance you clarify yourself, but আমাদের বক্তব্যের মধ্যে আমরা বারবার কিন্তু দুই ধরনের কথা বলছি, ডাবল স্ট্যান্ডার্ড কথা বলছি। আমরা বারবার বলছি যে এই যে যেহেতু রাজনীতিবিদদের মধ্যে অবিশ্বাসের জন্ম, তার মানে ইউ এগ্রি, ইউ অ্যাকসেপ্ট, ইট ইজ আ ফ্যাক্ট যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে বিশ্বাস করে না। এই যখন পরিস্থিতি বিশ্বাসের জায়গায় পরিবর্তন করতে হবে। এই বিশ্বাসের জায়গায় পরিবর্তন হওয়ার আগে আপনাকে বিশ্বাস করতে আমাকে বাধ্য করতে আপনি পারেন না। আই ডু নট ট্রাস্ট ইউ, আই ডু নট বিলিভ ইউ। আপনাকে জনগণ ভোট দিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সংসদে পাঠানোর পরে আপনারা এমন একটি সংবিধান তৈরি করেছেন, রচনা করেছেন, নিয়ম করেছেন, সংবিধান আইন করেছেন যে পরবর্তীতেও কোনো সংসদ যদি আবার এসে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলেও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। আপনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। আর সেই বিশ্বাস করার কারণ আছে কি নাই সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। যেহেতু বিশ্বাস নাই, এটা দুজনে আমরা এগ্রি করছি, যাদের উপর বিশ্বাস আছে সেরকম, এই জন্যই নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তিদের আন্তরিক নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। এটাই বাস্তবতা। আপনাদের বক্তব্যে বারবার সেটা প্রমাণিত হয় যে আমাদের মধ্যে আসলে বিশ্বাস নাই। Let us agree, আমি যাবো, কিন্তু let us Mr. agree যে আমাদের দুটো মধ্যে বিষয় বিশ্বাস নিয়ে নাই। clear করবো। আমার যদি আপনার উপর বিশ্বাস নাই থাকে, মিনিট, আমি জি। কেন আপনার অধীনে নির্বাচন করব? মিস্টার চৌধুরী, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি অবশ্যই খুব বলবেন। সংক্ষেপে। দুটো জাস্ট তথ্য বা একটু আপডেট করা, তাহলে আলোচনার পরিসর একটু ন্যারো হয়ে আসবে। একটি হচ্ছে যে পরিষ্কারভাবে আরপিওতে বলা আছে যে 7টি বা 9টি মন্ত্রণালয়ের ইসির বিষয়ের সিদ্ধান্ত মন্ত্রণালয়কে জানালে মন্ত্রণালয় সেটা এক্সিকিউট করতে বাধ্য থাকবে। তাদের ইট উইল নট বি লেফট আউট টু দেম, ইট উইল নট বি, মানে ইসি যেটা বলবে সেটা মন্ত্রণালয়গুলো শুনতে বাধ্য। এক, দ্বিতীয় কথাটি হলো, শেষ করি, কিন্তু will the election commission be under the prime minister's office? ইলেকশন কমিশন তো এখনো স্বতন্ত্র, অতীত স্বতন্ত্র, এখনো স্বতন্ত্র। নো, কখনোই ছিল না, এখনো নয়। নির্বাচন না, নির্বাচন কমিশন কমিশন কখনোই নয়। স্বাধীন, It's a সম্পূর্ণ, commission, এবং তাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। অর্থনৈতিক আরেকটা তথ্য, রয়েছে। আরেকটা তথ্য, সম্পূর্ণ মাননীয় স্বাধীন। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে আজকে জাতীয় সংসদের ক্লোজিং স্পিচে বলে দিয়েছেন যে আগামীকাল থেকে নির্বাচনকালীন সরকারের কার্যক্রম এবং পথ চলা শুরু হবে। সেখানে আপনি একটা আর্গুমেন্ট তুলতে পারেন যে এই মন্ত্রিসভাটি হচ্ছে 20 বা 22 সদস্যের, এর মধ্যে পুরনো মন্ত্রী গোটা 10 জন বা 12 জন থেকে যাচ্ছেন, তাদের কিন্তু পোর্টফোলিও চেঞ্জ আছে। এখন তারা পদত্যাগ করে আবার নতুন করে শপথ গ্রহণ করার এই লম্বা প্রক্রিয়াকে শর্টকাট করার জন্য তারা থেকে গেছেন, তাদের পদ গ্রহণ করা হয়নি। কিন্তু কালকে থেকে তাদেরও বেশিরভাগেরই, 2-1টা হয়তো নাও হতে পারে, আমি জানি না, পোর্টফোলিও চেঞ্জ হবে এবং কালকে থেকে নির্বাচনকালীন সরকারের যাত্রা শুরু হবে। ইটস ক্লিয়ার। জি, মিস্টার জুনায়েদ স্যারকে অনেকক্ষণ বলেননি, আপনি যদি বলেন আমার কোনো কিন্তু বিষয়ে। একটু বলার ছিল। ও প্লিজ, আমি একটু একটা জিনিস বলি। একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছিল, সিটি কর্পোরেশন নির্বাচনের উদাহরণ দেওয়া হয়েছিল। আমার একটা জিনিস মনে পড়ে, তত্ত্বাবধায়ক সরকারের সময়কার সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, একজন উপদেষ্টা বলেছিলেন, আমরা পুঁটি মাছ ধরি না, রুই কাতলা ধরি।
স্থানীয় সরকার নির্বাচনে যেগুলো আপনার পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা সমস্ত কিছু জানি না। মেজর যে সমস্ত সিটি কর্পোরেশনগুলো দেখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন যখন হয় 5টা 5:30 পর্যন্ত আপনার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়নি, একটা পর্যায়ে এসে বন্ধ হয়ে গেছে। আমি একটু শেষ করতে দেন আমাকে। আপনার লাভ নাই, কিন্তু এ থেকেও সমাধান বেরিয়ে আসতে পারে। লাভ নাই ঠিক আছে পলক ভাই, কিন্তু সমাধান বেরিয়ে আসতে পারে। আমি যে জিনিসটা বলছি, মেয়র মহিউদ্দিন সাহেব যিনি ছিলেন, ওনার নেতৃত্বে আপনার রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও করেছিল কয়েক হাজার মানুষ। একটা পর্যায়ে আপনার অন্যরা যখন আপনার বেরিয়ে এসছেন তখন কিন্তু বাধ্য হয়ে ওনারা ফেরত গেছেন এবং পরবর্তীতে নির্বাচনের রেজাল্ট এসছে। ম্যানিপুলেট করার উদ্দেশ্য যদি থেকে থাকে সেটা করা যায়। এটা গেল এক চিটাগং সিটি কর্পোরেশনের কথা। ম্যানিপুলেট যদি করার ইচ্ছা থাকে তাহলে পারে আপনি যেই নির্বাচন কমিশনের কথা বলছেন অসীম ভাই, সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ ছিল যে বিএনপি কে 3 ভাগ 4 ভাগ করা হচ্ছে, আমাকে একটু শেষ করতে দেন, ভেঙে চুরমার করে দিচ্ছে। সেই অভিযোগ কিন্তু আপনাদের ওই তত্ত্বাবধায়ক সরকারের সমর্থিত এবং নির্বাচিত নির্বাচন কমিশন ছিল। আমি বলছি যে ম্যানিপুলেটটা কে করবে, ওই যে রিগিং যেটা, না আমাকে শেষ করতে দেন। ইন্ডিভিজুয়াল প্রার্থী কিন্তু পারে, সেটা ইন্ডিভিজুয়াল প্রার্থী পারে, যেটা মাহি ভাই বলেছেন এবং আপনার প্রার্থ ভাই বলেছেন যে 42,000 যদি ভোট কেন্দ্র থাকে বেশি লাগে না, 14,000 ইজ এনাফ। আমি সে বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমি অন্য একটা কথা বলি, এই যে ঢাকা সিটি কর্পোরেশন আপনারা কি করলেন, ঢাকার বুক চিরে দুভাগ করে দিলেন, অনেক জটিলতা আইনি অনেক কিছু দেখিয়ে নির্বাচন বন্ধ করে দিলেন। কারণটা কি? ব্যারোমিটার, যে ক্ষমতা এবং জনপ্রিয়তার যে ব্যারোমিটার, সেই ব্যারোমিটারে আপনারা দেখেছেন যে এটা হচ্ছে না, তারপরে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছেন। আপনি একটা রেফারেন্স দিয়েছেন যে নির্বাচন কমিশন নিয়ে সার্চ কমিটি হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি সবাইকে ডেকেছেন, বিএনপি যায়নি। আমার একটা কথা শোনেন আপনি, পার্লামেন্টে যখন ত্রয়োদশ সংশোধনী নিয়ে পার্লামেন্টের কমিটি হয়েছিল, সেই কমিটির অধিকাংশ সদস্য আপনার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত দিয়েছিলেন। অ্যামিকাস কিউরি ছিলেন আপনার, যখন সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং ছিল 12 জনের মধ্যে 10 জন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছিল। কোনো কিছুই আপনার ডিডন্ট সি লাইট, সোজা কথা। এটা হলো অবস্থা, বাস্তবতাটা স্বীকার করেন। সেটা এই কারণেই বলছি যে আপনার, আমি তো বলছি ওনারা পারেন নাই, তো একজনের কারণে পারেননি। আমি সেটা বলছি তো, সংসদীয় কমিটি যেটা 13th অ্যামেন্ডমেন্টের জন্য আপনার সংসদীয় কমিটি যেটা, সুরঞ্জিত সেনগুপ্ত, তারপরে সাজেদা চৌধুরী আপা, ওনারা সবাই মিলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল। পারে নাই এক জায়গায়, ওই যে 55-2, আমি আপনাকে বলি 55-2 এর সমস্ত ক্ষমতা আমার নিতে হবে। একটু সামনে তাকাতে চাই, সময় শেষ পর্যায়ে আমি এই কারণে বলছি যে জিনিসটা, একটা জিনিস পলক ভাই ব্যাখ্যাগুলো আমি একটু বলি, পলক ভাই স্বীকার করেছেন যে পরমত সহিষ্ণুতা বলে কোনো কিছু নাই, সেলফ রেসপেক্ট বলে কিছু নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। এই কথা যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনার শাহরিয়ার ভাই যেটা বলেছে বা রুবায়েত ভাই আপনি যেটা বলেছেন যে হরতালের সহিংসতা বা আপনার যে অবস্থা, আমি বলেছিলাম যে এটা পার্ট অফ কালচার, বাংলাদেশের রাজনীতির কালচার। পরিবর্তন আপনি চান না? আপনি কি তাহলে চান না যে, আপনি তো স্বীকার করেছেন, আমি আপনাকে বলছি আপনি যখন বিতর্কটা তৈরি করে দেন, যখন মাঠ আপনার মতো না, তখন আপনি বলেন যে উঠোনটা বাঁকা, আসতে পারি না। এটা যদি আপনি পরিত্যাগ না করেন, আরেকটা কথা, আপনাদের জনপ্রিয়তা আছে, আপনাদের সমস্ত কিছু আছে, তাহলে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফেরত যেতে অসুবিধা হবে। আপনারা উদাহরণ দেন, একটা শেষ কথা বলি, আমি আপনাকে একটু শেষ করে দেন, আপনি বলেন এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, অন্তত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা বলেছি সূক্ষ্ম কারচুপি, আপনারা বলেছেন স্থূল কারচুপি, বিভিন্ন কথা বলেছেন, বাট কম্পেয়ার যদি করেন তুলনামূলকভাবে এগুলোই সবচেয়ে বেশি ভালো নির্বাচন ছিল। বাংলাদেশের জনগণ কি বলে সেটাই বড় মুখ্য বিষয়। এটা হলো একটা জিনিস। দ্বিতীয় কথা যেটা, সেটা হলো আপনি KM হাসান সাহেবের কথা আপনারা বলেছেন বয়স বাড়িয়েছে। KM হাসান সাহেবের বয়স যদি না বাড়াতো তাহলে কে প্রধান উপদেষ্টা হতেন জানেন? JR মুদাসির সাহেব, হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস JR মুদাসির। এখন একটু কি বলতে পারবেন যে কে বেশি ভালো হতো এই দুজনের মধ্যে? তো আপনারা তাকে পছন্দ করলেন না কেন? আমি আপনাদের কুইজের মতো প্রশ্নগুলো খুব মুশকিল হবে। আমরা যাব একটু কথা বলবো, 1 মিনিট। সেটা হচ্ছে, আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম যে এই বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় সমস্যা সৃষ্টি করেছে বারবার বিএনপি, সমাধানের দায়িত্ব পড়েছে আওয়ামী লীগের। তাই আমরা কিন্তু সমাধানের পথে হাঁটছি। আর যে কালচারের কথা বললেন, সেই কালচারকে আমরা দূরে ঠেলে দিয়ে আমরা একটা গঠনমূলক রাজনীতি দিয়ে যেতে চাই, সেই জন্য বলেছি। আর পার্থ ভাইয়ের একটা কথা শুধু আমি জবাব দেওয়া প্রয়োজন, এটার ইনফরমেশন দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আপনি বলেছেন শেরাটনে যে 11 জন মানুষকে পুড়িয়ে হত্যা, আপনাকে আমি জানাচ্ছি এবং দেশবাসীকে জানাতে চাই, 2004 সালে যখন রাউন্সপেল আসেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী, উনি 3 তারিখে আসেন, 4 তারিখে ওনার সাথে বিএনপির বৈঠক ছিল, 5 তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ তখন হরতাল আহ্বান করেছিল। সেই সময়ে যেই সন্ত্রাসীকে দিয়ে
164 করা হয়েছিল, যে নানক, আজম এরা পুরানোর জন্য তাকে অর্থ দিয়েছেন, গান পাউডার দিয়েছেন, সে যেই দিনের ঘটনা অর্থাৎ 4 জুন 2004 সেই দিন সে পুলিশের কাস্টডিতে ছিল, রিমান্ডে ছিল, এবং সেই সময়ের ওসি মাহবুব এখন দেশান্তরী, এবং সেই সময়কার পুলিশ কমিশনার আশরাফুল হুদা উনি পরে আইজিপি হয়েছিলেন এই পুরস্কার পেয়ে, এবং উনিও কিন্তু এখন কারা অভ্যন্তরে আছেন। এবং এই মামলাটি তারপরে শুনানি শেষে তখন আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দকে জড়িয়ে সেই সময় অভিযোগ করা হয়েছিল সেখান থেকে তারা মুক্ত হন, এবং ওই সন্ত্রাসী রিমান্ডে থাকা অবস্থায় উনি নিজে এই জবানবন্দি দিয়েছিলেন যে তাকে দিয়ে করানো হয়েছে, অথচ ঘটনার দিন উনি পুলিশ কাস্টডিতে ছিলেন। তাই এই ঘটনা দিয়ে কখনোই আপনাদের বিরোধী দলের আজকের এই পুরানো তাণ্ডব এটাকে আমি সমর্থন করা একটা যাবে কথা না। শুধু বলি পলক, আমার কথা হলো কি যে কথার জবাব দিয়েছেন আপনি সাবজুডিস ম্যাটার অনেক কিছু, আর আমি বলি আরো অনেক একটু বলি আরো অনেক সিনিয়র লিডারদের কনফেশন আছে যেখানে বলা হয়েছে কি কি আমি বলছি না, তবে আমি একটা কথা বলতে চাই। আমি জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কি কখনোই কোনো হরতালে সহিংসতা করেননি, মানুষ মারা যাননি? মানে আমি কিন্তু বলছি আউট অফ দ্য বুক, হ্যাঁ, কারণ আমি কিন্তু এই কথাটা যখন বলি না তখন আমরা এই জেনারেশনের হয়ে বলি, কোনো মানে পার্টিকুলার ঘটনাকে ডিফেন্ড করার কথা বলে আমি আমরা এই জেনারেশন কি চাই? আমি সেটা বলি, আমি বলছি যে আমার যে দাবিটা যে আজকে যেই ঘটনাগুলি হরতালে হয় বা যে ঘটনাগুলি ঘটে সেটা একদিনের ব্যাপার না, এইটা দুর্বৃত্তায়ন রাজনীতিতে অনেক দিনের যে দায় দায়িত্ব প্রত্যেকটা রাজনীতিবিদেরই নিতে হবে। আমরা কি এটা ধীরে ধীরে বাড়াবো না কমাবো ভাই? অবশ্যই কমাবো। আমার মনে হয় যে উনি অনেকক্ষণ বলেননি, প্লিজ আপনি বলেন। আসলে বাংলাদেশের এখন একটা বড় সমস্যা হচ্ছে সবাই উপরে উঠতে চায় এবং উপরে ওঠার তীব্র প্রতিযোগিতা। তাতে তো দোষ নেই, এবং সবাই তো উপরের উপরে দিকে কোন দেশে উঠতে চায় না? বাংলাদেশ কেন, কোন দেশে উঠতে চায় না? যেভাবে উপরের দিকে উঠতে চাচ্ছেন উপরের দিকে তাকাতে তাকাতে আমরা সামনের দিকে তাকাতে ভুলে যাচ্ছি। আমাদের এখানে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, আপনি যে কথা একটু আগে বললেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ইত্যাদি, এবং সেটা তাহলে আমাদের সেখানে একটা সমঝোতার জায়গায় এসে কিভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা যায়। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী 1995 সালে বিরোধী দলের নেত্রী থাকতে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিলেন, তিনি তখন স্পষ্ট বলেছিলেন যে দলীয় সরকারের কাঠামোতে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাহলে উনি যখন আবার ফিরছেন তত্ত্বাবধায়ক সরকার, আমরা 1995 এবং 96 সালে, আমি একটু বলি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার যে অগণতান্ত্রিক, এবং 5 বছর ধরে একটা সরকার নিজেকে গণতান্ত্রিক বলবে, নির্বাচনের সময় এসে তারা বলবে যে আমরা একটা নির্বাচন করতে পারি না, এই যে একটা তার মৌলিক অগণতান্ত্রিক মানে চরিত্র প্রকাশিত হয়ে পড়ে তত্ত্বাবধায়ক সরকারের সেই অগণতান্ত্রিকতা। আমি তখন ছাত্র আন্দোলনের কর্মী, 1996 সালে আমরা যখন লিফলেট দিয়েছি আওয়ামী লীগ এবং তখন যে একটা জনতার মঞ্চ হয়েছিল, আমরা লিফলেট বিতরণ করতে গিয়ে মার খেয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার বাই ডেফিনেশন এবং তত্ত্বাবধায়ক সরকার বাই ডিফল্ট একটা অগণতান্ত্রিক সরকার, কিন্তু আপনি অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আপনি বাতিল করলেন, এটাকে দানব সরকার বলে, কিন্তু আপনি ফিরলেন একই ধরনের দলীয় সরকারে, কেবল একই ধরনের নয়, 15 সংশোধনীর ফলে একটা বিশেষ ধরনের দলীয় সরকার কায়েম হয়েছে, যাটা পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশেও ছিল না। কেননা এর মাধ্যমে নির্বাচনকালীন সময় শুরু হয় 27 অক্টোবর থেকে, যদি 24 জানুয়ারি শেষ হয়, তাহলে নির্বাচনকালীন সরকার কি 27 অক্টোবর থেকে শুরু হয়েছে? আমরা প্রায় মাস পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সরকারকে দোর্দণ্ড প্রতাপে আমরা একটা রেগুলার সরকারের ক্ষমতা প্রয়োগ করতে দেখছি। এটা তো আমি শেষ করে আপনি অনেক বলেছেন, যদি বিএনপি এই সরকারের সর্বদলীয় অংশগ্রহণ করতো, আপনি সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করলে আপনি এটার সংবিধানের দোহাই দেন, সংবিধানের তো আমাদের সর্বদলীয় সরকারের কোনো অস্তিত্ব নেই। সর্বদলীয় সংবিধানকে আফল করার দায়িত্ব সরকারের, সরকার ব্যর্থ হয়েছে সেই কথা আপনি বললেন যে সরকারের দায়িত্ব সকল দলকে আলোচনা টেবিলে আনা, সেটা পলিটিক্যাল দায়িত্ব, সেটা পালন করতে গিয়েই তো আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমার মনে হয় যে আমার কথাটা একটু শেষ সংবিধান বলে নাই, অন্তত এখানে সংবিধানকে নিজের মতো ব্যবহার করেন না। এখানে একটু গণতান্ত্রিক আমরা হই যে আমরা আমার কথাটা শেষ করি, যে তাহলে এই যে আমরা 15 সংশোধনীর মাধ্যমে একটা বিশেষ ধরনের দলীয় সরকারে ফিরলাম, আমরা কিন্তু সংকটের গোড়া যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেটার বিষয়ে কোনো রকম পরিবর্তন ভারসাম্যের দিকে আমরা গেলাম না। নির্বাচন কমিশনকে আপনি বলছেন স্বাধীন, নির্বাচন কমিশন কি করেছেন আপনি দেখুন। সরকারের যদি নিয়ন্ত্রণ না থেকে থাকে, আজকে নির্বাচন কমিশন আরপিওতে যে সমস্ত আইন করেছে,
যে একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে হলে কত 1% ভোট লাগবে, যেখানে 2.5 লক্ষ ভোট 2,500-কে ডিক্লেয়ার করতে হবে, যেটা সংবিধানের সাথে ভয়ানক ভাবে কন্ট্রাডিক্ট করে। আপনি আমাকে এটা গত নির্বাচনে ছিল, আপনি আমাকে নির্বাচন কমিশন এটা পরিবর্তন এবং করেন। এটা বিএনপি জাতীয় পার্টিও সমর্থন করছে। আপনি আপনার নির্বাচন কমিশনের হেল্প করি, আপনাকে শেষ করি, কথাটা প্লিজ বলতে দিন। হেল্প করি, হ্যাঁ বলেন। আমাকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে হবে, তার যে সমস্ত শর্তাবলী আপনারা দিয়েছেন, আপনাদের সরকারের আমলে শর্ত বেড়েছে। তারপরে দেখুন পরিবর্তন কোনটা করেছেন, পরিবর্তন করেছেন 3 বছর সদস্য পদ লাগবে। এখন একজন আমলা কিংবা যে কোনো দল থেকে আরেকটা দলে আসলে এইটা আর লাগবে না, এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষ বোঝে। কাজেই রাজনীতির মধ্যে এটা সবাই থাকে, তো ফলে আপনারা কারো দল থেকে কাউরে নিয়ে আসবেন, তারপরে সাথে সাথে তিনি যাতে নির্বাচনে দাঁড়াতে পারেন, তার জন্য আপনার কথা ইয়ে করে। আমি শেষ কথাটা একটু বলি, সুনির্দিষ্ট প্রস্তাব যে কি করতে হবে, সুনির্দিষ্ট প্রস্তাবটা তো এটাই যে প্রথমত বাংলাদেশে আইনসভাকে গণতান্ত্রিক করতে হবে, সেটা তো অনেক দীর্ঘমেয়াদী, এবং 70-এর আমরা একটা স্বল্পমেয়াদী সংকটের মধ্যে আছি, এটা উত্তরণ কিভাবে সম্ভব? ক্ষমতা কাঠামোর যে ভারসাম্য আনা, সেই ভারসাম্য মোদ্দা কথাটা হচ্ছে এখানে বিস্তারিত আলাপ করানো যাবে না। সংবিধানের বাম রাজনৈতিক দলকে সেটা আপনি বলেছেন, সেই গণতান্ত্রিকরণের কাজটাই আজকে বাংলাদেশে। মিস্টার অসীম, আপনি যদি বলেন বুলেট আকারে যে করণীয় কি আমরা সামনে করণীয় রাখতে কথা চাই। বলছি, আমি একটা রেফারেন্স দিয়ে বলছি। না, রেফারেন্স দরকার, না, সুষ্ঠু ঠিক আছে, গ্রহণযোগ্য আমি- নির্বাচনের জন্য কি করতে নির্বাচন হবে? কমিশন কার্যত শক্তিশালী নয়। আমি একটা উদাহরণ দিয়ে শুধু বলতে চাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী না, চেয়েছিল, ব্যাখ্যা দেওয়া যাওয়া হয়নি। যাবে না, না। না, No, no, please, আমি ব্যাখ্যার please। কথা বলছি না, জি। সেনাবাহিনী দেওয়া হয়নি, আমি 6 সেটাই মিনিট বলছি যে সময় আছে সংবিধানের যে ব্যাখ্যা সেটা না। নির্বাচন কমিশন চাইলে আপনার যেন সরকার দিতে বাধ্য হয়, এটা একটা অ্যামেন্ডমেন্ট হতে পারে। জি। নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত কিছু হতে হবে। এখন কিন্তু সমস্ত কিছু কিন্তু সরকারের কাছে, মনার্কির মধ্যে চলে এসেছি আমরা 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে। আরেকটা জিনিস সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা, মহাজোটের নেতারা বলেছেন যে অনির্বাচিত কেউ আপনার আসতে পারবে না। আমরা আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের কথা শুনেছি, আমি জানি না, আমি দেখিনি, কিন্তু আপনার শফিক আহমেদ স্যারের কথা আমি শুনেছি, ওনারাও কিন্তু অনির্বাচিত। এবং এই নির্বাচনকালীন উপদেষ্টা নিয়োগ করেছে, এইমাত্র ব্রেকিং পেলাম, তাকে উপদেষ্টা নিয়োগ করা নির্বাচনকালীন হয়েছে। সরকারে যদি এনারা আসে, তাহলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন। অনেক ধন্যবাদ, আস্তে আস্তে মিস্টার উনি, তার চৌধুরী। মানে প্রধান উপদেষ্টা বা আপনি যদি বলেন প্রধানমন্ত্রী, point আকারে প্রধানমন্ত্রীও কি একজন করতে হবে? নির্দলীয় ব্যক্তি, আপনারা আসতে পারেন, কি করতে হবে হয়তোবা প্রধানমন্ত্রী সেটা করবেন। প্লিজ? 1, 2, 3 জি, জাস্ট 1, 2, 3। 1 নম্বর, মহামান্য রাষ্ট্রপতিকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন এর বাইরে আর কিছু হবে না। মহামান্য রাষ্ট্রপতিকে রাষ্ট্রের গার্জিয়ান হিসেবে উদ্যোগ গ্রহণ করতে হবে একটি সংলাপের। তিনি সংলাপে আমন্ত্রণ জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে। 2 নম্বর, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী খোলা মন নিয়ে আলোচনায় বসবেন যে একটি সমঝোতা করতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর প্রস্তাবেরও কিছু জিনিস থাকবে, মাননীয় বিরোধী দলীয় নেত্রীর প্রস্তাবেরও কিছু জিনিস থাকবে। দুজনকেই এক চুল করে 2 চুল নড়তে হবে। 3 নাম্বার, সেই মনোনিবেশ, সেই জিনিস নিয়ে তারা জিনিসটা করবে, তাহলে আমার মনে হয় যে হবে। এবং 3 নম্বর, এই সমস্ত আলোচনার মধ্যে এই যে সংলাপগুলো হবে, সেই সংলাপে বসার আগে থেকে এবং সংলাপের পরবর্তীতেও যখনই প্রেস কনফারেন্স হবে, জনগণের সামনে সংলাপ নিয়ে কথা বলতে প্রধান বিরোধী দল এবং সরকারি দল বসবে, তখন দয়া করে প্রতিটা জায়গায় ষড়যন্ত্রের গন্ধ না খুঁজে, আমার মনে হয় খোলা মন নিয়ে বিশ্বাসের জায়গা, একজন আরেকজনকে শ্রদ্ধার জায়গা, বিশ্বাসের জায়গায় এই মুহূর্তে এইখান থেকে শুরু করতে হবে, তাহলে শুধুমাত্র সংকট নিরসন হবে। ছোট নোট, যে সাবেক রাষ্ট্রপতি এরশাদের দিয়ে নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন বলেছিলেন ব্রেকের সময়, কিন্তু পরে বলেন ছোট মন্তব্য করা যাবে। আমি ছোট একটা গল্প বলতে পারি, যদি আমাকে অল্প সময় দেন। ছোট একটা গল্প দিয়ে শেষ করি। আসলে আমি আজকে একটা গল্প আমার এলাকার গ্রামের মানুষের কাছ থেকে শুনলাম, বলে যে 30 সেকেন্ড সম্ভব না, গল্পটা হয়ে যাচ্ছে শেষ। এক ভদ্রলোক টিনের ঘরে ঘুমাচ্ছিল, মাটির ঘর, উপরে টিনের চালা। তো হঠাৎ করে রাত্র 2টার সময় তার ঘুম ভেঙে গেছে একটা আওয়াজে, দেখে যে একটা চোর শীত কাটা ঘরের মধ্যে ঢুকতেছে। তো সে ঘুমের ঘরে সে এক চোখ দিয়ে দেখছে, সে একবার চোর ঢুকতেছে। সে বলতে দেখি না কি করে, চোর কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। ঢুকে সে এবার আলমারির দিকে যাচ্ছে, তখনও ভদ্রলোক বলে দেখি না কি করে। তারপর আলমারি খুলে সমস্ত কাপড় চুপড় গাট্টি বোচকা বাঁধছে, তখনও ভদ্রলোক শুয়ে বলে দেখি না কি করে। সব জিনিসপত্র গাট্টি বোচকা বাঁধতে, সোনার গয়না টয়না সুদ্ধা পড়ছে, তখনও বলে দেখি না কি করে। ওই যাওয়ার আগে দেখে ভদ্রলোক যেটা শুয়ে আছে, তার লুঙ্গিটাও চকচক করতেছে, রানী মার্কা সিল মারা নতুন লুঙ্গি। ওই চোর গিয়ে এবার সব নিয়ে ওই লুঙ্গির মধ্যে যখন হাত দিছে, তখন ভদ্রলোক লাফ দিয়ে দাঁড়িয়ে উঠছে, আরে বেটা চোর, তুই আমার ইজ্জত ধরে টান দিলি। আমি শুধু বলবো, আমাদের আরেকজন অত্যন্ত বড় সাবেক রাষ্ট্রপতি, সিনিয়র মানুষ, কিছু বলতে চাই না, ওনার সাথে সমস্ত কথাবার্তা যখন একদিকে চলছে, একদিকে জাতির সামনে তিনি এক ধরনের কথা বলছেন। হঠাৎ করে আমি তখন মালয়েশিয়া ছিলাম, যখন দেশে ফিরে আমার বাবা বললেন যে তোমার চাচা তো চলে গেছে। আমি তখন আমার বাবাকে বললাম দেখি না উনি কি করে। আমি দেশে আসার পরে আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বললাম, কি ভাই চলে গেছে তো আপনাদের সাথে? আওয়ামী লীগও বলে না না ভাই দেখি না কি করে।
বিএনপিকে জিজ্ঞেস করলাম, বিএনপি বলে না 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 দেখি না কি করে। সাধারণ মানুষও বলে দেখি না কি করে। এই সবাই যদি শুধু দেখি না কি করে বলতে থাকি, একদিন কিন্তু আমাদের সবার ইজ্জত ধরে টান পড়বে। জি, এই বিষয়ে আমাদের শাহরিয়ার ভাই সবার যদি সাবধান পয়েন্ট থাকা আকারে উচিত। বলেন করণীয় কি? You have probably tried too many things in too little time. আমি তিনটা না, জিনিস little বলবো। time এর সুযোগই না, একদম point আকারে Inspired বলতে by হবে। পার্থস স্পিচ, জি। এই জ্বালাও পোড়ায়ের রাজনীতির প্রশ্নে জি। হ্যাঁ অতীতে হয়েছে, কিন্তু উত্তরোত্তর এটা না কমে বাড়ছে। সেই জায়গা থেকে যারা হরতাল ডাকছেন, যে সময় মানুষ খুন হচ্ছে, মারা যাচ্ছে, শিশু পুড়ে মারা হচ্ছে, দায়িত্ব নিতে হবে, তাদেরকে ন্যূনতম সহমর্মিতা জানাতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এবং দুঃখজনক হলো তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হয়েও তারা কেউ তাদেরকে দেখতে না না, এই যে আবার আপনি পার্সোনাল অ্যাটাক করেন, এটা সরকার করে নাকি সেটা আমরা জানি না। সরকার করেছে, সরকারের আমরা অনেক দেখতে গেছি, এজেন্সি থাকে, সরকার মন্ত্রিসভা গেছে। সরকার এরকম বিআরটিসি আপনারা বাস জাননি। নিয়ে আপনারা কেন জাননি এই প্রশ্নের উত্তর দেন। না না, আপনি আমার কথা আপনারা শুনেন। বলছেন জ্বালাও পোড়া বন্ধ, আমি আপনারা আপনাকে একজন একটা কথা বলি, আপনারা কোনো সহমর্মিতা জানিয়েছেন? বিআরটিসি বাস পুরান, এই যে আপনারা যারা অস্ত্র মারা গেল বানান, আপনারা আপনারা জানিয়েছেন? জঙ্গি জানাননি। বানান, That's number আপনারা one. নতুন অস্ত্র দিয়ে Number two গোড়া হচ্ছে- কেটে তো আগায় পানি ঢালতে পারে অনেকে। নাম্বার টু গোড়া কেটে আগায় পানি ঢালতে পারে অনেকে। তত্ত্বাবধায়ক প্রশ্নে আপনার কথাটা ভ্যালিডিটি থাকতো যদি আপনি একটু সহমর্মিতা দেখতে যেতেন, সেটাও আপনারা জাননি। আমি এই কথাটাই বলতে চাইছি। আপনি কয়বার দেখতে গিয়েছেন? আমি দেখতে গেছি, আমার দলের লোকজন দেখতে গেছে, হ্যাঁ, আমার exactly, মন্ত্রিসভা এটা তো দেখতে political গেছে। কারণে দেখতে গিয়েছেন আপনারা, আমাদের উপরে দোষ চাপানোর জন্য। তাহলে না গেলে তো আরো বলতেন যে আমরা মাননীয় নাম্বার টু বিরোধী দলের চিফ হুইপকে পিটানোর পরে আপনার পুলিশ দেখতে গেছিলেন? প্রধানমন্ত্রী দেখতে গেছিল? এই মানুষগুলির জীবনে কোনো মূল্য নেই। অবশ্যই মূল্য আছে, অবশ্যই। শোনেন, ওই বিরোধী দলের chief whip এর বিশ্বজিৎকে কথা যদি সোবার বলেন, করার পর প্রধানমন্ত্রী আমরা দেখতে গেছিল? generally কথা বলি, 38 জনের বিশ্বজিতের বিরুদ্ধে দলের হয়েছে, কোনো দাম নাই। 38 জনের বিরুদ্ধে বিশ্বজিতের charge sheet বাইরে দেওয়া হয়েছে। গিয়েছিলেন? বিশ্বজিতের লাশ আমি দেখতে আমি গেছিলেন? জানি আপনাদের হাতে ঘা লাগবে। বিশ্বজিতের লাশ আমি জানি প্রধানমন্ত্রী দেখতে আপনাদের গেছিলেন? হাতে ঘা লাগবে। আমাদের লাগছে আমি না, জানি আপনাদের হাতে ঘা লাগবে, আপনারা আমার লাগছে বিশ্বজিৎ না। নিয়ে উপহাস করেছিলেন, শিবির বলেছিলেন। নাম্বার টু বলতে চাই, আমরা সবাই জানি তত্ত্বাবধায়ক সরকার ইজ নট দা, মানে দিস ক্যানট গো অন ফর রেস্ট অফ বাংলাদেশের লাইফ। ব্যাখ্যা করেন না, পয়েন্টটা বলেন আপনি। 2008 সালে আওয়ামী লীগ নির্বাচনে জিতেছে, বাংলাদেশের ধারাবাহিকতায় দলাম 10ম জাতীয় সংসদে বিএনপি জিতবে। 11তম জাতীয় সংসদ নির্বাচনে 2019 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আবার জিতবে। ওই সমস্যাটার সমাধান বিএনপি হোক আওয়ামী লীগ হোক একদিন না একদিন করতে হবে। সো ওয়াই নট টুডে উই এগ্রি অন অল্টারনেটিভ। দ্যাটস শেষ কথাটি হলো, বিএনপি জন্ম হয়েছিল হানা ভোটের মাধ্যমে। জামাত শিবিরের কারণেই তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারছে না। আমি অনুরোধ করব জাতীয়তাবাদী দলকে এবং সরকারকে এবং নির্বাচন কমিশনকে, শুধু বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে একটা হানা ভোটের আয়োজন করুন জামাতের অবস্থান প্রশ্নে, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। জি, পলক ভাই যদি পয়েন্ট আকারে বলেন। জি ধন্যবাদ। আমার মনে হয় যেটা আসলে এখানে আমরা যদি একটা সমাধানের পথে পৌঁছেও যাই, তারপরেও কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য আবার দ্বিতীয়বার সংলাপের প্রয়োজন হবে, যেটা আর কি বিএনপি বা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে। আমি যদি বলি যে এখানে তত্ত্বাবধায়ক সরকার বা যেই রূপরেখাটা তারা দিয়েছেন, তারা বলছেন যে ত্রয়োদশ সংশোধনে যদি ফিরেও যান। এই আলোচনায় যে না, সামনে আচ্ছা। তাকাতে চাই আমরা, হ্যাঁ, কি করতে এখন হবে? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে বর্তমানে যে আসন্ন নির্বাচন, সেটাকে যদি আমরা সবার অংশগ্রহণমূলক করতে নিশ্চিত চাই করতে আমরা। চাই, তাহলে পারে আমাদের সর্বদলীয় সরকার ব্যবস্থার অংশগ্রহণটা কার কি অবস্থায় হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আর সরকারি দলের পক্ষ থেকে যে ছাড়টা দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির কাছে বিরোধী দলের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা অবশ্যই হতে পারে। যেহেতু প্রধানমন্ত্রী নিজে থেকে একবার আহ্বান করেছেন, উদ্যোগ নিয়েছেন, আমরা চাচ্ছিলাম যে বিরোধী দলের পক্ষ থেকে যদি পাল্টা একটা আহ্বান দেওয়া হতো, তাহলে কিন্তু এই সংলাপের মানে সম্ভাবনাটা আরো বেশি জাগ্রত অনেক হতো। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করবো মিস্টার পার্থক্য দিয়ে, প্লিজ। না, উনি বলেছেন না, প্লিজ। 30 সেকেন্ড। না, না, আপনাকে আর সময় দেওয়া যাবে না, প্লিজ। প্লিজ আচ্ছা, 30 সেকেন্ড। জাস্ট মানে এরশাদের জাতীয় পার্টির ভবিষ্যৎ 1990 সালেই নির্ধারিত হয়েছিল। বাংলা জামাত ইসলামের ভবিষ্যৎ কিন্তু 1971 সালে নির্ধারিত হয়েছিল। আমাদের দেশের শাসকদের দেউলিয়া রাজনীতি জামাতকে, এরশাদকে এই যে নিয়ে এসছে, তারা তাদের দেউলিয়াটা প্রকাশ করেছে। আজকে সংসদ শেষ হয়ে গেছে, সমাধান কোন পথে আমি আসলে একটা অনিশ্চয়তা থাকছে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশে এখন বর্তমানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বাংলাদেশের জনগণকে নতুন করে ঐক্যবদ্ধ জি, হচ্ছে। অনেক ধন্যবাদ, প্লিজ। রুবাদ ভাই, আমি অনেক আলাপ হয়েছে, অনেক কিছু আমি শেষ কথাটা বলতে চাই। পলক অত্যন্ত ভোকাল এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটি না এখন আওয়ামী লীগের ওয়ার্কিং সমিতি সদস্য শাহরিয়ার ভাই অনেক ভোকাল। আমি 18 দলের একজন নেতা। আমরাই স্টার্ট করি না, আমি বললাম আজকে বসে শাহরিয়ার ভাইকে এবং পলককে, সমাধানের আপনারা উদ্যোগ নেন, আপনারা নতুন, আমাদেরকে সময় এনে দিন। আমাদের মহাসচিবের চিঠির জবাবটা কবে আমরা পাবো? আপনাদের দিয়ে দিচ্ছি আমরা। বলি আমি মহাসচিবের চিঠির উত্তরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ফোন আমি করেছেন। আপনাকে বলছি আজ এই আমি তো একটু জাতির মিলিয়ে সামনে দেখেন, বলছি ইভেন্টটা একটু যে মিলিয়ে দেখেন। আমাদের কবে যাব? আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী বাড়ির সামনে যে দাঁড়িয়ে থাকবো না। আপনি আমাদেরকে একটা সুন্দর করে এনে দেন। আমরা রাজনীতি করি, আপনারা দায়িত্ব নিন, আমাদেরকে বলুন, আমরা কনভে করে দিচ্ছি আমাদের মহাসচিবের কাছে যে আমরা কবে যাব। নিন দায়িত্ব আপনারা,
আপনারা তো প্রধান আপনারা এত ভোকাল, এত কথা বলেন, এখন আপনারা দায়িত্ব নিয়ে কবে বলবেন আপনারা জানিয়ে দিয়েন, আমাদেরকে ফোন করে দিয়েন। আপনারা তো অল্প ব্যাপার, আপনি শুধু আশরাফ সাহেবকে বলবেন, বিএনপির মহাসচিব যে আপনাকে চিঠিটা দিয়েছিল, ভাই কবে কথা বলতে পারবেন বা কবে যাবেন। এই আমরা যদি কেউ এক্সপেক্ট করে আমরা কারো বাড়ির সামনে যে দাঁড়িয়ে থাকবো, তা তো হবে না। তো মহাসচিব লেভেল আরম্ভ হোক না, নেত্রীরা অনেক বড়, তারা তাদের মতো করে নিবে, একটা আলাপ আরম্ভ হোক, তারপর কোনটা রাইট কোনটা রং কোনটা কি সেটা সময় বলে দেবে। বাট লেট দ্য বল স্টার্ট রোলিং। আমরা কথা না বলে আমরা দায়িত্ব নেই না, আমরা একটু দায়িত্ব নেই এই সময়। সিনিয়রদের মধ্যে যদি এতই আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থেকে থাকে, আপনারা এত ভোকাল, আপনারা যে দায়িত্ব নেন, কালকে আশরাফ সাহেবের সাথে যে কথা বলেন যে আপনাকে যে বিএনপি মহাসচিব চিঠিতে দিয়েছেন আপনি জবাবটা দিচ্ছেন না কেন, বা স্যার আপনি কবে জবাবটা দিবেন, এই ধরনের কোনো সম্ভাবনা আছে নাকি। আমার কথা ছিল, আমি এই কথা বলে এতটুকু বলতে চাচ্ছি যে আমি জানি না কে আমরা আন্তরিক আর আওয়ামী লীগ আন্তরিক নাকি, সেটা সময় বলে দিবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের বিজ্ঞ আলোচকরা যেসব বিষয় বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে শক্তিশালী হয়ে উঠতে হবে এবং মহামান্য রাষ্ট্রপতিকে উদ্যোগ গ্রহণ করতে হবে সংলাপ করবার জন্য, এবং দুর্নীতিকে বলা হয়েছে খোলা মন নিয়ে তাদেরকে আলোচনা বসতে হবে দেশ এবং জাতির স্বার্থে। বলা হয়েছে সর্বদলীয় সত্যিকার অর্থে যেন সর্বদলীয় সরকার হয়ে উঠে সেই উদ্যোগ তাদেরকে নিতে হবে এবং তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে একটি নয়া রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করবার জন্য। আলোচকরা বলেছেন সংবিধানের স্বরতান্ত্রিক চরিত্রকে পাল্টে দিয়ে সংবিধানের একটি গণতান্ত্রিক চরিত্র নির্মাণ করতে হবে। তবে দেরিতে হলেও জনগণের যে আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে, সেই আকাঙ্ক্ষাকে প্রধান রাজনৈতিক দলগুলো শেষে দেরিতে হলেও ধারণ করতে সক্ষম হবেন, এইটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন।